আমি কিছু বলতে যেতেই আমার ভাগ্নে আমার কান্না শুরু করলে আমার আর বলা হলো না। আবার ওনারাও একটু পর উঠে গেলেন। অনুষ্ঠান প্রায় শেষ। একটা যৌথ নাচটি দিয়ে অনুষ্ঠানটি শেষ হবে এবং নাচবে উপস্থাপক অনু ও মিতু। বেশ ভালো নাচ করলো দুজন। নাচ শেষে অনু মাউথপিস নিয়ে বলতে লাগলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের অনুষ্ঠানে আসবে আসবে পথ চেয়ে থেকেও শেষ অবধি প্রধান অতিথি আসেন নাই। আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যটাই বৃথা গেল। কোনো উদ্দেশ্যই বৃথা যায়নি বলে জোরে চিৎকার দিয়ে উঠলাম। আমি ভাগ্নেকে কোলে নিয়ে স্টেজের দিকে যেতে লাগলাম। ভাগ্নেকে নিয়ে স্টেজে উঠলাম। আমাকে দেখে অনু চুপ হয়ে গেল। মিতু বলে উঠল, আরে তুমি এইখানে কেন? প্রিন্সিপাল বললেন, কে আপনি? আমি আর কেউ নই, যাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি করে ফোন ও চিঠিতে দাওয়াত করেছেন। আমি সেই আবির চৌধুরী। এবার মাউথপিসটা হাতে নিলাম। সামনে খেয়াল করে দেখলাম মিতুর ভাইসহ বেশ কিছু পুলিশ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি এবার সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে লাগলাম। আপনারা ভাবছেন আমি এভাবে কেন এসেছি, আর আমার কোলে এটা কে, তাই তো? আসলে আমাকে কে কীভাবে দেখে তাই দেখার জন্যই এসেছি। আর এই ছেলেটি আপনারা যে কাজ করতে বা উদ্দেশ্য নিয়ে ক্লাব খুলেছেন তারই একটা অংশ। ওর বাবা থেকেও নেই, আজ জন্মের 1 বছর, তবুও ওর বাবার মুখটি দেখেনি। ও এতিম, আমার ভাগ্নেও। আর মজার বিষয় হলো এই স্টেজেই ওর ফুপু ও স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন ওরই জন্মদাতা বাবা। সবাই ভাবছে আমি কোথা থেকে এসে এসব কি বলছি। সবাই যাতে বিষয়টা মনোযোগ সহকারে শুনে ও বিশ্বাস করে, তাই পকেট হতে 1 লাখের নগদ একটা বান্ডিল ও আরও 1 লাখের একটা চেক সই করে প্রিন্সিপাল স্যারের হাতে দিয়ে বললাম, এই ক্লাবের কাজ যত দ্রুত শুরু করে দিন। সবাই অবাক ও হাততালি দিয়ে উঠল। এবার আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই, আপনারা যদি আমায় সময় দেন। সবাই বলল, বলুন, আমরা শুনব। আজ এখানে অনেক মেয়ে উপস্থিত আছে, তাদের উদ্দেশ্য করেও এক নিষ্ঠুর বাবার কাহিনী বলবো আপনাদের। 10 মিনিটে শুনবেন কি? সবাই শুনতে চাইলে বলতে লাগলাম, ধরুন আপনার একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে, তার একটা বিএফ আছে যে এতটাই খারাপ যে অনেক মেয়ের সাথে সে সম্পর্কে জড়িয়ে আছে এবং রুম ডেট অবধি করেছে। আপনি সব জানেন যে আপনার বেস্ট ফ্রেন্ডটি এমন একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। এই মতাবস্থায় আপনি বা আপনারা কি করবেন? নিশ্চয়ই তাকে বোঝাবেন, বাধা দিবেন। তাতে যদি কাজ না হয় তাহলে কি করবেন? কেউ কেউ বলে বসলো, আমি হলে তাকে আমার বেস্ট ফ্রেন্ড থেকে রিমুভ দিয়ে বলবো, আমি চললাম বন্ধু। অনেক এই অনেক কিছু বলল। আমি সব শুনে বললাম, আমি কি করেছি শুনবেন? সবাই বলাই বললাম, একদিন সে তার বিএফের সাথে পার্কে বসে থেকে চুমাচুমি করছিল। আমি তা দেখে রাগের বশে গিয়ে দুটো চর মেরে বসি এবং সেও আমায় চর মেরেছিল। কিন্তু এই চর মারাই সে সীমাবদ্ধ থাকেনি, এমন কিছু করেছে তা হয়তো একজন বেস্ট ফ্রেন্ড হয়ে, একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়ের যে এতটা সর্বনাশ কেউ করতে পারে আপনারা ভাবতেও পারবেন না। সবাই বলল, কি করেছে আমরা শুনতে চাই। আচ্ছা, আমার নামে সে নারী নির্যাতনের মামলা করে বসে, ফলে আমার 1 মাস জেল খাটতে হয়। আবার আমার বোনের সংসারটিও সে ভেঙে দিয়েছে। আমার আপুর বিয়েটা ভাগ্যক্রমে তারই ভাইয়ের সাথে হয়। আমি যখন আপুর বিয়ের 4 দিনের মাথায় আপুর বাসায় বেড়াতে যাই, তখন সে রাতে আমার রুমে আসে। সে আমার অনেক কাছে আসতে চাইলে আমি না করি, তবুও সে কাছে আসতেই থাকে। তাই কোনো উপায় না পেয়ে আবারও ওই দিনের মতো ঠাস করে তাকে চর মেরে দেয়। কিন্তু সে যে চরের প্রতিশোধটা এভাবে নিবে ভাবি নাই। ও চিৎকার দিয়ে বসে এবং ওর ভাইসহ আমার আপু রুমে চলে আসে। আশা করি তারপর কি হয়েছে সব বলতে হবে না, বুঝতে পেরেছেন। আমি বাসায় আসার কয়েকদিন পর আমার আপুকেও ওর ভাই আমাদের বাসার রাস্তা মাপতে বাধ্য করেছে। আজ 1 বছর আমার আপু স্বামী বেঁচে থেকেও যেন বিধবা। আজও দেখি আমার আপু নীরবে চোখের জল ফেলে, ভাবে যে কবে তার ভালোবাসার মানুষের ভুলটা ভাঙবে, কবে এসে বলবে, আমায় ক্ষমা করো, বাসায় চলো। আপনার এটা জানলে খুশি হবেন যে সে অন্যের ঘর ভেঙে নিজে সুখী হতে পারেনি, তারও ঘর ভেঙেছে। বিয়ের কয়েকদিনের মাথায় তার স্বামীও তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমি যেমন ভাই হয়ে নিজের আপুকে তার বর ডিভোর্স পেপার দিয়েছে বলে তাতে সই করতে বলেছি, ঠিক তেমনি তার ভাইও তার বোনের ডিভোর্স পেপার নিয়ে তাতে সই দিতে বলেছে। আমি এই থেকে এটাই বোঝাতে চেয়েছি এখানে উপস্থিত সব মেয়েদের যে বেস্ট ফ্রেন্ডকে বিএফের থেকে কখনো ছোট চোখে দেখবা না। মনে রাখবা যে তোমার বেস্ট ফ্রেন্ড সে কখনোই তোমার খারাপ চাইবে না। তুমি যদি কোনো ভুল করো তাহলে সে তোমার ভুল ধরে দেওয়ার অধিকার রাখে। তুমি যদি তার কথা না শুনো তাহলে বেস্ট ফ্রেন্ড হিসেবে
তোমার ভালোর জন্য সে তোমার গায়ে হাত তোলা অবধি অধিকার রাখে। আমি চাই না আমার মতো পরবর্তীতে কারোর সাথে আর এমন কিছু হোক। এবার আসি এক বাবার কথা নিয়ে। তার পিতৃত্বর সত্যি প্রশংসা হয় না। নিজের স্ত্রীর কোনো দোষ না করা সত্ত্বেও তাকে সাজা দেওয়া, বিয়ের 7 দিনের মাথায় ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া, এটা শুধু কিছু মানুষরূপী অমানুষদের দ্বারাই সম্ভব। নিজের বোনকে এতটা ভালোবাসা উচিত নয় যে তার মিথ্যা অভিনয়টা হাজারটা সত্যকে হার মানায়, অথচ ভাই হয়ে সে অন্ধ ভালোবাসায় বোনের মিথ্যা অভিনয়টা বুঝতে না পারা। আমি না হয় ভুল করেছিলাম আমার বেস্ট ফ্রেন্ডটাকে কোনো খারাপ ছেলের হাত থেকে বাঁচাতে গিয়ে 2টো চড় মেরে। সেই সাজা তো আমি 1 মাস জেলে খেটে পেয়েছি, কিন্তু তারপরও আমার সাজা কেন এই 1 বছরের ছোট্ট নিষ্পাপ বাচ্চাটা পেয়েই যাচ্ছে? আপনারা বলতে পারেন কি? ও যখন আরেকটু বড় হয়ে ওর আম্মুকে বলবে আমার আব্বু কোথায়, ওনার নাম কি, তখন তার মা কি বলবে তাকে বলতে পারেন? আর আমি মামা আমায় যখন এসে বলবে মামা আমার আব্বু কোথায়, তখন আমি বা কি বলবো? বলবো কি তোমার বাবা পুলিশ অফিসার, যে তোমায় শুধু জন্মদাতার কিছু নয়, তুমি যখন জন্ম নিয়েছিলে তখন সবটা জেনেও তোমায় দেখতে আসেনি। তখন যদি সে উঠে বলে বসে মামা তুমি না হয় ভুল করেছো আর আম্মু তোমার পক্ষ নিয়ে ভুল করেছে, কিন্তু আমি কি করেছি যে আমি সাজা পাচ্ছি, বলতে পারেন? তখন মামা হয়ে আমি কি উত্তর দিব? কথাগুলো বলছিলাম, মাসুদ ভাইয়ের দিকে তাকাচ্ছিলাম। উনি অধীর আগ্রহে আমার কথাগুলো শুনে যাচ্ছিল। আপনারা জানেন কি, ওই বাবা আপনাদের মাঝে উপস্থিত রয়েছে যে কিনা বিনা দোষে তার ভালোবাসার মানুষটাকে ত্যাগ করেছে, নিজের সন্তানকে ত্যাগ করেছে। আমি নাম না বললেও অনেকেই হয়তো বুঝে গেল কে হতে পারে। তবু অনেকে বলল ওনার নামটি বলুন, একবার ওনার মুখে আমরা থুতু মারবো, ওনার বোনের গলায় জুতার মালা পরাবো। আমি হাতের আঙ্গুল তুললাম, তুলে ওই নিষ্ঠুর বাবাকে দেখাতে গিয়েও হাতের আঙ্গুলটা নামিয়ে নিলাম। কয়েক সেকেন্ডের জন্য নীরব হয়ে ভাবলাম, উনি যে ভুল বুঝে আপুকে ত্যাগ করেছেন, ওনার সেই ভুল হয়তো একদিন ভাঙবে। সেদিন ভুল ভাঙলে হয়তো উনি আবার আপুকে ওনার ঘরে ফিরিয়ে নেবেন। কিন্তু আজকে যদি আমি এভাবে সবার সামনে ওনার নামটা বলে দেই, তাহলে হয়তো সেদিন ভুল ভাঙলেও উনি আর আপুকে মেনে নেবেন না। ভুল ভেঙে আপুকে আবার ফিরিয়ে নেওয়ার যে সম্ভাবনা রয়েছে তা হয়তো আর থাকবে না। তাই হাতের আঙুলটি নামিয়ে নিয়ে বললাম, আমি আর চুপ থাকবো না, এবার আমিও আইনি ব্যবস্থা নিব। আমার ভাগ্নেকে ওর সব অধিকার হয় ফিরিয়ে দিব, নয়তো ওর বাবাকে উচিত শিক্ষা দিব। এবং তারপর থেকে আমার ভাগ্নে ওর বাবাকে জানতে চাইলে ও জানবে ওর বাবা মৃত। যাই হোক, এবার আসি মূল কথায়। আমি কখনো ভাবি নাই যে এমন একটা মহৎ উদ্দেশ্য পরিচালিত ক্লাবটিতে আমি দাওয়াত পাবো, কিছুটা সাহায্য করে এর অংশ হতে পারবো। আপনারা যত দ্রুত সম্ভব ক্লাবটি প্রতিষ্ঠা করে ফেলুন। ক্লাবের সকল দরকার ও সাহায্য সহযোগিতায় আমায় পাবে ইনশাল্লাহ। সবার আগে আমি আমার হাতটি বাড়িয়ে দিব। আমার কথা শুনে সবাই হাততালি দিয়ে উঠল। আর এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করাই প্রিন্সিপাল স্যারকে আন্তরিকভাবে জানাচ্ছি ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাছের মানুষগুলোকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। স্টেজ হতে নেমে গেলাম। এক স্যার এসে বলল, চলুন, আপনার জন্য হালকা কিছু নাস্তার ব্যবস্থা করেছি আমরা। ওনার সাথে অফিসের 2 তলায় গেলাম। নাস্তা শেষ করে স্যারদের সাথে কথা বলার মাঝে ড্রাইভারকে ফোন করে গাড়ি নিয়ে আসতে বললাম। 2 জন ম্যাম এসে আমার ভাগ্নেকে কোলে নিয়ে বলতে লাগলো, কি কিউট, অনেক মিষ্টি হাসি, এমন মুখের দিকে তাকিয়ে যে মনটা ভরে যায়। ওনারা আমার ভাগ্নেকে বেশ আদর করলেন। ড্রাইভার গাড়ি নিয়ে আসলে স্যারদের বিদায় জানিয়ে সালাম দিয়ে গাড়িতে এসে বসলাম। ড্রাইভারকে যেতে বললাম। কলেজ গেট হতে বের হয়ে একটু দূরে এসে দূর থেকে দেখছি অনুসহ ওর কিছু বান্ধবীরা একসাথে খাচ্ছে। ড্রাইভারকে বললাম, শুনো, ওই সামনে মেয়েগুলোর কাছাকাছি গিয়ে গাড়ি বন্ধ করে দিবা এবং আমি বলা মাত্রই কড়া কয়েকটি হর্ন বাজিয়ে বসবা। আচ্ছা স্যার। আমার কথা মতো ড্রাইভার গাড়ি বন্ধ করে দিল, কিন্তু রানিং গাড়ি শব্দ ছাড়া ওদের কাছাকাছি পৌঁছাতে আমার কথায় ড্রাইভার বসিয়ে দিল কড়া হর্ন। সব কয়টা দেখে এক লাফ মেরে ভয়ে রাস্তার পাশে নেমে গিয়েছে। এই কানা ড্রাইভার, চোখে দেখেন না নাকি, ফাজিল কোথাকার। আমি ড্রাইভারকে বললাম, কিছু বলো না, ওরা বাইরে থেকে আমাদের দেখছে না, ওরা কি করে তাই দেখবো, ব্রেক করে বসে থাকো। অনু উঠে এসে গাড়ি জানালায় হাত দিয়ে ঠকঠক করতে লাগলো। আমি জানালার কাছ নামিয়ে মুখটা বার করায় ও আমার মুখটি দেখে কিছুটা শক খেয়ে দূরে সরে গেল। ড্রাইভারকে বললাম, চলো এবার। এখন হয়তো ওর বান্ধবীরা এসে অনুকে বলবে, কে ছিল রে ফাজিল লোকটি, ওনাকে দেখে দূরে সরে আসলি যে। অনু হয়তো কিছুই বলবে না, কেননা ও হয়তো আমার নামটি মুখে নিতে চাইবে না। বাসায় চলে আসলাম। আপু এসে বলল, এই মামা ভাগ্নে কোথায় বের হয়েছিলি? খোকার বুঝি খিদে পাইনি, সে কখন খেয়েছে? দে খোকাকে আমায়, তুই যা ফ্রেশ হয়ে খাবি আয়। আপু আমি না খাই, খিদে পাইনি বলে রুমে চলে আসলাম। একটু শুয়ে ভাবছি, আজ তো মাসুদ ভাইয়ের সব সত্যিটা জেনে গিয়েছে। আমি ওই দিন বললে উনি হয়তো বিশ্বাস করেনি, আজকে উনি বিশ্বাস করবেন না। বাসায় গিয়ে কি মিতুকে উনি আজ প্রশ্ন করে বসবেন না? সব সত্যি কি উনি জানতে চাইবেন না?
জানি না কি হবে, জানি না ভাগ্য কি লেখা রয়েছে। তবে এবার যদি উনি চুপ থাকেন এবং মিতুর কাছে উনি কিছু না জানতে চান, তাহলে এবার আমি মিতুকে ওর মুখ দিয়েই সব সত্যি কথা বলাতে বাধ্য করাবো। শুধু সময়ের অপেক্ষা। ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো ভাগ্নের প্যাপে কান্নায়। ভাই আমি রান্না করছি। খোকা খুব জ্বালাচ্ছে, তুই উঠে পড়, অনেক বেলা হয়ে গিয়েছে। ওকে একটু রাখ, আমি রান্নাটা সেরে ফেলি। ভাগ্নেকে আপু রেখে চলে যেতেই ওর সব কান্না শেষ। আমি এখন উঠি নাই, ও পাশে বসে থেকে খেলা করছে। এবার আমার কান ধরে আমার পিচ্চি ভাগ্নেটা টানা শুরু করে দিল। না উঠে আর পারলাম না। শুভ সকাল ভাগ্নে। ও কিছু বুঝলো না, অথচ বুড়ো মানুষের মতো দাঁতবিহীন মুখে একটা ফোকলা হাসি দিল। ভাগ্নে দাঁত ব্রাশ করেছো? চলো এবার দাঁত ব্রাশ করে আসি। ওকে কোলে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁত ব্রাশটা করে ফেললাম। এবার ভাগ্নেকে বিছানায় রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। রুমে এসে ওর সাথে মজা করছি। তুমিও সবার মতো এবার আব্বুর কোলে উঠবে ভাগ্নে। আর বেশি দেরি নেই, তোমার ফুপু ও আব্বুকে উচিত শিক্ষাটা এবার দিব আমি। কিসের উচিত শিক্ষা ভাই? ভাই আমি চাই তুই এসব নিয়ে কিছুই করবি না। আমার ভালোবাসা সত্যি হলেও ঠিকই একদিন আমাদের দুয়ারে কড়া নাড়বেন, আমার দিব্যি রইল। ভাই তুই কিচ্ছু করবি না, কথাতে আমায় তুই কিচ্ছু করবি না। ওকে আপু, আমি কিছু করব না। লক্ষ্মী ভাই আমার বলে আপু আবার রান্নাঘরে চলে গেল। আমি বুঝি না আপু এমন কেন, যে মানুষটা তাকে এতটা কষ্ট দিয়েছে বা দিয়েই চলেছে, তার প্রতি ও এত নরম কেন? হয়তোবা এটাই একজন স্ত্রী হয়ে স্বামীর প্রতি ভালোবাসা। একদিন দুই দিন এভাবে 3 মাস পার হয়ে গেল, অথচ মাসুদ ভাইয়ার পক্ষ থেকে কোনো সাড়া শব্দ কিছুই আসলো না। চাতক পাখির ন্যায় আমি আপু চেয়ে রইলাম কবে আসবে ওই দিনটা, তার আশায়। এরই মধ্যে আব্বু এসে একদিন বলল, আমরা এখনো কোথাও একসাথে বেড়াতে যাইনি, চলো সবাই কোথাও একসাথে একদিন ফ্যামিলি পিকনিকে যাই। আব্বুর কথা শুনে আম্মু বলল, ঠিক বলেছো তুমি, আমরা এখনো কোথাও একসাথে বেড়াতে যাইনি। আম্মু আব্বুর সাথে আমিও রাজি হয়ে গেলাম। এখন আপু রাজি হবে কিনা তার পালা। আম্মু আপুকে রাজি করানোর দায়িত্বটা আমায় দিয়ে দিল। আমি আপুর রুমে প্রবেশ করে দেখি ভাগ্নে খেলা করছে আর আপু শুয়ে শুয়ে টিভি দেখছে। ভাগ্নেকে কোলে নিয়ে বলতে লাগলাম, ভাগ্নে, আমরা এখনও সবাই একসাথে কোথাও বেড়াতে যাইনি, চলো এবার কোথাও বেড়াতে যাই। সেটা যদি কোনো সমুদ্র সৈকত হয় তবে বেশ মজা হবে ভাগ্নে। তোমার নানা নানি আমি রাজি। এবার তুমি রাজি তো? কবে যাওয়া হবে ভাই? যাক, তাহলে ভাগ্নের ওসিলায় যাকে বোঝাতে চেয়েছি সে এবার বুঝেছে। খুব শীঘ্রই আপু, চলো না যাই, আব্বু আম্মু বলছিল। আচ্ছা যাব আমি, তুই সব আয়োজনটা সেরে ফেল। থ্যাংক ইউ আপু, অনেক খুশি হয়েছি। আমি সব আয়োজন সেরে ফেললাম এবং পরের দিনই আমরা এক সমুদ্র সৈকতে বেড়ানোর উদ্দেশ্যে পাড়ি জমালাম। ঠিক হলো আমরা 3 দিনের ট্যুর দিব। সেই মোতাবেক আমি একটা হোটেলে 3 দিন থাকার উদ্দেশ্যে ল্যাপটপে রুম বুকিং দিলাম। হোটেলে পৌঁছাতে আমাদের রাত হয়ে গেল। রাতে সবাই একসাথে বসে থেকে বেশ মজা করলাম। আব্বু আম্মু যেন গল্পে আসরটা মাতিয়ে দিল। 2টো রুম বুক দিয়েছি, তাই আব্বু আমি এক রুমে ও আরেক রুমে ভাগ্নের সহ আপু আম্মু ঘুমিয়ে পড়ল। ঘুমানোর আগে আপু সবাইকে বলে দিয়েছিল আমরা সবাই যেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, কেননা সমুদ্র সৈকতের সকালের সূর্য উড্ডয়ন দৃশ্যটা নাকি বেশ সুন্দর লাগে। তাই আপুর কথা মতো আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। নাস্তা সেরে ফেলে রওনা দিলাম সমুদ্র সৈকতে। বেশ মজা হলো। দুপুর পর্যন্ত আমরা সবাই একসাথে ঘোরাঘুরি করলাম। আপু বলল, ভাই আমরা এখন রুমে ফিরে যাই, আবার বিকেলে আসবো, বিকেলে সূর্যাস্ত দেখতে। সবাই দুপুরের দিকে হোটেলে ফিরে আসলাম। দুপুরের খাবারটা খেয়ে নিয়ে একটু রেস্ট করলাম। বিকাল হয়ে গেলে আমরা সবাই আবার চলে গেলাম সমুদ্র সৈকতে। আমি ভাগ্নেকে কিছু খেলনা জিনিসপত্র কিনে দিব বলে ভাগ্নেকে নিয়ে এক দোকানে গেলাম। দোকানে গিয়ে কিছু খেলনা কিনে চলে আসতে গিয়ে পাশে একটু চোখ যেতে মনে হলো অনু ও মিতুর মতো দুইজন কেউ। কী ব্যাপার, এখানে অনু মিতু কোথা থেকে আসলো? ভালো করে দেখি সত্যি ওরা দুজন। আসলে আমি পাগল না হলে এটা ভাবি নাকি? না আসার কি আছে, হয়তোবা আমাদের মতোই ওরাও এখানে ঘুরতে এসেছে। যাই হোক, চলে আসলাম ভাগ্নে ও আমি সূর্যাস্ত দেখতে। সূর্যাস্ত না দেখে আমি ভাগ্নেকে আপুর কোলে দিয়ে অনু
ও মিতুকে খোঁজ করতে চলে আসলাম। ওদের খোঁজ করার উদ্দেশ্যটা হলো ওদের সাথে মাসুদ ভাইয়া এসেছে কিনা তার জন্য। এত মানুষের ভিড়ে খুঁজে পেতে বেশ কষ্ট হলে ওদের তিনজনকে খুঁজে পেলাম এক খাবার হোটেলের সামনে। সম্ভবত রাতের খাবারটি খেতেই ওরা হোটেলে প্রবেশ করেছে বলে মনে হলো। তাই আমি আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি এসে আম্মুকে নিয়ে খাওয়ার জন্য ওই হোটেলে যাওয়ার উদ্দেশ্যে যেতে লাগলাম। মাত্র কয়েক মিনিটে আমরা হোটেলটিতে পৌঁছে গেলাম। আপুকে বললাম, তোরা ভিতরে গিয়ে বস, কী খাবো আমি তার অর্ডার দিয়ে আসছি ভিতরে। খাবার অর্ডার করে হোটেলের ম্যানেজারকে বললাম, আচ্ছা একটু আগে এখানে একটি ছেলে ও দুটি মেয়ে যে খেতে এসেছিল ওরা কি ভিতরেই আছে? না তো, ওনারা এইমাত্র খাবারগুলো পার্সেল করে নিয়ে চলে গেল। ও সেট বলে সামনে থাকা একটা টেবিলে থাবা মারলাম। হোটেল ম্যানেজার বলল, কি হলো স্যার? কিছু না, খাবারগুলো একটু তাড়াতাড়ি পরিবেশন করুন। ওকে স্যার, আপনি ভিতরে গিয়ে বসুন। আমি ভিতরে গিয়ে সবার সাথে বসতে আপু বলল, কি হয়েছে ভাই, তোকে এত চিন্তিত লাগছে কেন? কই কিছু না আপু, বুঝি না আমি আপুর থেকে যেন কোনো কিছুই লুকাতে পারি না আমি। ও আমার মুখটা দেখলেই যেন সব বুঝে ফেলে। খাওয়া দাওয়া সেরে সবাই হোটেলে ফিরলাম রাত 8টার দিকে। রুমে ফিরে আমি আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলে উঠে পড়লাম। হোটেলের এক জানালার সামনে যেতে দেখি মাসুদ ভাইয়া গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি খুব তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে কারোর সাথে একটু ধাক্কা খেলাম। কে সেটা না দেখে সরি বলে চলে গেলাম। গেটের কাছে যেতে ততক্ষণে মাসুদ ভাই ওখান থেকে চলে গিয়েছে। খুঁজে না পেয়ে চলে আসছি। হঠাৎ মনে হলো এই হোটেলের গেট দিয়ে মাসুদ ভাইয়া বার হয়ে গেল, তার মানে তো ওই হোটেলেরই কোনো রুমে হয়তো ওনারা উঠেছেন। হোটেল ম্যানেজারকে গিয়ে বললাম, আচ্ছা এই হোটেলে গতকাল কি 2টি মেয়ে ও একটি ছেলে উঠেছে? ওদের 3 জনের বর্ণনা দিয়ে বললাম। উনি বললেন, সরি, আমি এই 2 দিন ছুটিতে ছিলাম, আজ এসেছি, তাই বলতে পারছি না। একটু আপনাদের ওয়েবসাইটটি চেক করে দেখুন না, এমন কেউ সিট বুক দিয়েছে কিনা। স্যার দেখুন, সিকিউরিটির সাথে কারো কাছে এমন তথ্য দেওয়া হোটেলের নিয়মের বহির্ভূত। আর তাছাড়া আমি এখন আচ্ছা ঠিক আছে বলে আমি রুমে চলে আসলাম। এসে জানালা দিয়ে আবার তাকিয়ে থাকলাম। অনেকক্ষণ তাকিয়ে থাকলাম মাসুদ ভাইয়া আছে কিনা বলে। অনেক সময় পার হয়ে গেলে উনি ফিরলেন না। এত বড় হোটেলে সব রুমে গিয়ে ওদের খুঁজে বের করাও সম্ভব নয়। অনেকে হয়তো বিষয়টা খারাপভাবেই নিবে। একটু পর আব্বু এসে বলল, কি হলো আবির, তুই আজ যাবি না ঘুরতে? আব্বু তোমরা যাও, আমি একটু পরে আসছি বলে আমি দাঁড়িয়ে রইলাম। সবাই বেরিয়ে গেলে আমি বিছানায় বসে ভাবতে লাগলাম, আজ আমার জন্য আপু ও মাসুদ ভাইয়ার মাঝে দূরত্বটা সৃষ্টি হয়েছে। জানি না আমি কবে এই দূরত্বটা ঠিক ঘুচিয়ে দুইজনকে আবার এক করতে পারবো। জানি না আপুর ভাগ্য আমাদের ভাগ্য কি লেখা রয়েছে। আমিও একটু পর চলে গেলাম সমুদ্র সৈকতে। আপুকে ফোন দিয়ে জানতে চাইলাম ওরা কোন জায়গায়। আপু জায়গার নামটি বলল। আপুর সাথে ফোনে কথা বলার সময় পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসছিল। মনে হচ্ছিল কণ্ঠটা অনেক চেনা, এর আগেই যেন কণ্ঠটা অনেকবার শুনেছি আমি। যাই হোক আমি চলে গেলাম। একটু দূর থেকে খেয়াল করে দেখছি সবাই গোল হয়ে বসে আছে। তবে আম্মু ও আপু ছাড়াও তৃতীয় কোনো এক মেয়েকে দেখছি, যে কিনা আমার ভাগ্নিকে কোলে নিয়ে সবার মাঝখানে বসে আছে। মনে হচ্ছে বেশ গল্প জমিয়েছে, সবাইকে অনেক হাসি খুশি দেখাচ্ছে। কাছে গিয়ে দেখি মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হলো অনু। আমার উপস্থিতিতে অনু উঠে চলে যেতে চাইলো। আম্মু বসতে বললেও ও একটু কাজের নামে চলে গেল। অনুর সাথে আমার কথা আছে, কিন্তু এখান থেকে এভাবে অনুর পিছু নেওয়া যাবে না, কেননা এখানে আমার পরিবারের সবাই উপস্থিত রয়েছে। তাই আমি বসে পড়লাম। আম্মু আমায় বলতে লাগলো, জানিস বাবা, মেয়েটা বেশ মিষ্টি। একটা মেয়ে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে হেসে হেসে কথা বলে। আম্মু যখন কথাগুলো বলছিল আমি খেয়াল করে দেখি আপু ও আব্বু মুচকি মুচকি হাসছে। হাসির কারণটা বুঝলাম না। আম্মুর বলা শেষ হলে বললাম, আম্মু বাদ দাও তো, চলো এখন আমরা ঘুরবো। বলে অনেক ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে সবাই রুমে ফিরলাম। একটু ফ্রেশ হয়ে বসে থেকে অফিসের এক ম্যানেজারের সাথে কথা বলছি। একটু পর আপু এসে বলল, ভাই মিশকাত আছে তোর কাছে? ম্যানেজারকে একটু পর কথা বলছি বলে ফোনটি কেটে দিলাম। কই আপু ভাগ্নে তো নেই আমার কাছে। মিসকাতকে তো আপু তুই রুমে নিয়ে গেলি। ভাই মিশকাতকে খুঁজে পাচ্ছি না কোথাও। কি বলিস আপু? 2টি রুম পুরো খোঁজাখুঁজি করেও আমার ভাগ্নিকে পেলাম না। আপু একেবারে ভেঙে পড়ল, কিছুতেই ওর কান্না থামছে না। সিঁড়ি বেয়ে আমি দৌড়ে নিচে নেমে আসলাম। হোটেল থেকে কেউ যাতে বের না হয়ে যেতে পারে তাই ম্যানেজারকে বলে হোটেলের প্রধান দরজাটি আটকে দিলাম। এত বড় হোটেল,
এবার এক এক করে প্রতিটি রুম খোঁজাখুঁজি শুরু করে দিলাম। একটু পর অনু দেখছি এক রুম থেকে বেরিয়ে আসলো। এসে আপুকে বলল, কি হয়েছে, আপনারা কি খুঁজছেন? আমি অনুর কাছাকাছি এসে বলতে লাগলাম, আমার ভাগ্নেকে খুঁজে পাচ্ছি না। আর তুমি এই হোটেলে? মিতু আর ওর ভাই মাসুদ কোথায়? ওনারা তো আমার পাশের রুমেই। কই, কোন রুমে? অনু আমায় রুম দেখিয়ে দিলে আমি গিয়ে দরজায় টোকা দিতে লাগলাম। একটু পর মিতু দরজা খুলল। খেয়াল করে দেখি মিতু বিছানার উপর ওর সব জামা কাপড় ব্যাগে ভর্তি করছিল। আমি মিতুকে কিছু না বলেই ওর পুরো রুম তল্লাশি করা শুরু করে দেই। ভাগ্নে ও ওর ভাইকে না পেয়ে এবার মিতুকে বললাম, মিতু আমার ভাগ্নে কোথায়? মানে তোর ভাগ্নে কোথায় আমি কিভাবে জানবো? আবারও বলছি, আমার ভাগ্নে কোথায়? আরে আজিব তো, আমি কিভাবে জানবো তোর ভাগ্নে কোথায়? দেখ মিতু, শেষবারের মতো বলছি, এখনো সময় আছে, বল আমার ভাগ্নে কোথায়। দেখ আবির, আমি কিচ্ছু জানি না। বুঝেছি, এভাবে কাজ হবে না। বল শালি, আমার ভাগ্নে কোথায়? ভাই কি করছিস সেসব? আপু তুই সরে যা, একদম কথা বলবি না। আজকে আমার মাথায় রক্ত উঠে গিয়েছে। শালি, তোরা দুই ভাই বোন মিলে এখানে এসেছিস আমার ভাগ্নিকে চুরি করতে? আমি কিছু জানি না আবির। ঠাস, মিতুর চুলের মুঠি ধরে ঠাস করে চর বসিয়ে দিলাম। তুই জানিস না, তোর বাপ জানে। তোর ভাই কোথায় বল? ভাই জরুরি কোনো কাজে বাসায় চলে গিয়েছেন আমাকে না বলেই। বাসায় গিয়ে আমাকে ফোন দিয়েছেন এবং অনুকে না বলেই বাসায় চলে যেতে বলেছেন। মিতুকে একদম চুপ হতে বলে ওর মাসুদ ভাইয়ার ফোন নম্বরটা নিয়ে ওনাকে ফোন দিলাম। ছি ছি মাসুদ সাহেব, চোরের মতো আমার ভাগ্নিকে চুরি করে নিয়ে যেতে আপনার একটু কি লজ্জা হলো না? এই তুই কে রে? আমি আবির। অনেকক্ষণ কথা বললেও উনি অস্বীকার করলো, কিছুতেই স্বীকার করলো না যে উনি আমার ভাগ্নিকে নিয়ে গিয়েছেন। আমি এবার কিছুটা অভিনয় করে মাসুদ সাহেবকে সরি বলে ফোন কেটে দিলাম। আমি ভাগ্নিকে নিয়ে আসছি বলে আপু ও আমার পরিবারের সবাইকে বাসায় চলে যাওয়ার জন্য গাড়িতে তুলে দিলাম। মিতু আর আমি ওর বাসার সামনে এক গাড়িতে করে পৌঁছে গেলাম। মিতুকে গাড়িতে সিটের সাথে বাঁধা, ওর মুখে টেপ লাগানো। আমি মিতুকে গাড়িতে রেখে ওর বাসায় ঢুকে পড়লাম। গিয়েই মাসুদ সাহেবের পায়ের কাছে বসে পড়লাম। প্লিজ আমার ভাগ্নেকে ফিরিয়ে দিন। আপুর কাছ থেকে আমার ভাগ্নেকে আপনি আলাদা করে দিলে ও হয়তো মারাই যাবে। প্লিজ মাসুদ সাহেব, আপনি আমার ভাগ্নেকে আমার কাছে দিয়ে দিন প্লিজ। আরে আজব, আমি কেন আমার সন্তানকে চুরি করতে যাব? আমি এবার জিব্বাতে একটা আস্তে কামড় দিলাম। আমি এবার উঠে পড়লাম। মাসুদ সাহেবের হাত চেপে ধরে বললাম, ভাগ্নিকে কোথাও খুঁজে পাচ্ছি না, মাফ করবেন, আর ছবিটা রাখুন। বলে আমার ভাগ্নের একটা ছবি মাসুদ সাহেবকে দিয়ে চলে আসলাম। আবার গাড়িতে চড়ে ড্রাইভারকে চালাতে বললাম। এক বন্ধুকে ফোন করে একটি হোটেলের এক রুম বুকিং দিলাম। হোটেলের সামনে গাড়ি থামিয়ে মিতুকে বললাম, তুই যদি সাবলীলভাবে আমার সাথে হোটেলে প্রবেশ না করিস তাহলে আজ এখানে তোকে একদম ফিনিশ করে দিব। মিতু আমার কথায় অনেকটা ভয় পেয়ে গেল। ওর হাতের বাঁধানো মুখের টেপ খুলে এক ব্যাগে নিলাম। মিতু ভয়ে কোনো চেঁচামেচি না করে খুবই সাবলীলভাবে আমার সাথে হোটেলে গেল। হোটেলের রুমে ঢুকে মিতুকে আবার পূর্বের ন্যায় বেঁধে বেডের সাথে রাখলাম। শালি, অনেক জ্বালিয়েছিস আমায়। আজ যদি আমার ভাগ্নিকে খুঁজে না পাই তাহলে এই হোটেলেই তোকে মেরে নদীর জলে ভাসিয়ে দিব আমি। তোর ভাইকে উচিত শিক্ষা দিব আমি। তোর এই হাতের অনেক জোর, তাই না শালি? দেখা দেখি আজ তোর হাতের কত জোর। তোর মাথায় তো অনেক বুদ্ধি। ওই দিন আমাকে মিথ্যা জালে ফাঁসিয়ে আমার বোনের সংসারটা ভেঙেছিলি। আজ দেখি তোর মাথায় কত বুদ্ধি, পালিয়ে দেখাস তুই এই হোটেল থেকে। মিতুকে খাটের সাথে বেঁধে একটু পাশে এসে বাসায় আপুর কাছে ফোন দিলাম। ফোন ধরে আপুর কান্না ভেজা কণ্ঠ ভেসে আসলো। আরে আপু, তুই কাঁদিস না, ভাগ্নের খোঁজ তো পেয়ে গিয়েছি আপু। কি বলিস ভাই, সত্যি? আপু সত্যি খোঁজ পেয়ে গিয়েছি। ভাগ্নেকে কিডন্যাপ করেছে মাসুদ ভাইয়ের ভাড়াটে করা কিছু সন্ত্রাসীরা। 5 লক্ষ টাকা ওরা মুক্তিপণ দাবি করেছে। আমি যত তাড়াতাড়ি পারি ওদের টাকা দিয়ে ভাগ্নেকে নিয়ে আসছি। আর আপু শোন, এই খবর যেন কারো কানে না যায়, নইলে ওরা ভাগ্নের ক্ষতি করবে বলেছে। আপু তুই ভাবিস না, আমি যে কোনো মূল্যে ভাগ্নেকে নিয়ে বাসায় ফিরব। রাখি আপু, বলে ফোনটা কেটে দিলাম। মিথুর কাছে আসতে ও বড় বড় চোখে আমার দিকে তাকালো। আমি ওর মুখের টেপটি খুলে দিলাম। আবির, এগুলো কি? তুমি না বললে আমার ভাই তোমার ভাগ্নিকে চুরি করে নিয়ে গিয়েছে? মিসেস মিতু। তাহলে এখন আবার তোমার আপুকে ফোন দিয়ে এসব কি বললে? আমি একটা হাসি দিলাম। আবির, এগুলো কি হচ্ছে? তোমার ভাগ্নেকে কিডন্যাপারটা তুলে নিয়ে গিয়েছে আর আমায় এইভাবে নিয়ে এসে বেঁধে রেখেছো কেন?
আমি আবার হাসি দিলাম। আমার ভাগ্নেকে তোমার ভাই চুরি করে নিয়ে গেছে, এটা হোটেলের সবাই জানে। আমার ভাগ্নে কিডন্যাপ হয়েছে, এটা তুমি, আমি, আপু আর আমার পরিবার জানে। কিছুই বুঝছো না তো মিস মিতু? মিতু মাথা নাড়িয়ে জানালো না, ও বুঝছে না। গুড মিস মিতু, 2 দিন এভাবে থাকলেই সব বুঝতে পারবে। একটু পর অনু ফোন দিলে আমি মিতুর মুখে আবার টেপ লাগিয়ে দিয়ে দরজা লক করে বাহিরে আসলাম। আবির মিসকাত তো কান্না করছে অনেক। অনু, তুমি এক কাজ করো, ওকে কিছু খাবার খাওয়াও আর তুমি মাথাটা ওর সামনে দাও। অদ্ভুত হলেও সত্যি, আমার ভাগ্নে 2 সেকেন্ডের মধ্যে ওর কান্না থামিয়ে দিবে। তোমার চুল ও কান টেনে। আমার কথা মতো অনু তাই করলো এবং মিসকাত কান্না থামালেও কিছুটা হয়তো অবাক হয়ে গেল। আচ্ছা অনু, তুমি ওকে দেখে শুনে রেখো বলে ফোনটা কেটে দিলাম। আপনারা ভাবছেন এসব কি হচ্ছে? চলুন আপনাদের সব খুলে বলা যাক। আসলে আমার ভাগ্নেকে কেউ কিডন্যাপ মাসুদ সাহেব চুরি করেননি। ওই দিন রাতে আমার ঘুম আসছিল না, তাই হোটেলের বাইরে পায়চারি করতে করতে একসময় ছাদে চলে যাই। ছাদে গিয়ে এত রাতে অনুর মতো কাউকে এত রাতে ছাদে বসে থেকে কাঁদতে দেখে আমি কিছুটা অবাক ও ভয় পেয়ে যাই। সাহস নিয়ে অনুর কাছে গেলে দেখি আসলেই অনুই ওটা। আমাকে দেখেই অনু আমার কাছে ক্ষমা চায়, আমি ওকে ক্ষমা করে দেই। এরপরই আমরা অনুর রুমে আসি। রুমে এসে মাসুদ ভাইয়ার ভুল ভাঙানো ও শিক্ষা দেওয়া, মিতুকে ওর কর্মের উপযুক্ত ফল পাওয়ানোর ব্যবস্থা করার জন্যই এই প্ল্যানটা করি। অনু ওর আব্বুকে ফোন করে কৌশলে মাসুদ সাহেবকে বাসায় নিয়ে যায়। এরপরই আমার ভাগ্নেকে অনুর রুমে রেখে আসি আর মাসুদ ভাইয়া ও আমার পরিবারের কাছে এই নাটকটা সাজাই। আমার এসবের মূল উদ্দেশ্য হলো ওদের 2 ভাই বোনকে উচিত শিক্ষা দেওয়া। মাসুদ ভাইয়া জানবে আমার ভাগ্নের সাথে ওর বোনও কিডন্যাপ হয়েছে, আর আমাকে যাতে সন্দেহ না করে এই জন্য ফোন করে এসব বলি ও ওনার বাসায় গিয়ে নাটকটা করে আসি। একদিকে নিজের বোন, অন্যদিকে সন্তান, দুজনকে হারিয়ে অবশ্যই মাসুদ ভাই কিছুটা শিক্ষা পাবে। একা হয়ে যাবেন উনি। তখনই আমি আপুকে নিয়ে আসল খেলাটি জমিয়ে দিব। আমি জানি না এই প্ল্যানে ঠিক কতটা সফল হব, তবে ওদের 2 ভাই বোনকে কতটা হেনস্থা করব তা হয়তো ওরা ভাবতেও পারবে না। বাজারে চলে আসলাম। এসে আমি কিছু খেয়ে নিলাম, সাথে করে 1 প্লেট ভাত, মরিচের গুঁড়া ও 1 বোতল পানি নিয়ে আবার হোটেলে গেলাম। রুমে ঢুকে মিতুর 1 হাত ও মুখের টেপ খুলে দিয়ে ওকে খেয়ে নিতে বললাম। মিতু ভেবেছে ওর জন্য ভালো দামি খাবার এনেছি। খাবারের প্যাকেটটি তাড়াহুড়ো করে খুলে দেখতেই ও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। কি দেখছিস কাল নাগিনী? সবে মাত্র শুরু, আরও কত কিছু দেখবি। তুই কি ভেবেছিলি আমার এতটা ক্ষতি করে বেঁচে যাবি তুই? আমি তোকে কিছুই বলবো না, সব ভুল ভেবেছিস কাল নাগিনী, সব ভুল। আমি শুধু উপযুক্ত সময় ও সুযোগের অপেক্ষায় ছিলাম। আজ সময় ও সুযোগ দুটাই এসে গিয়েছে। এই কয়দিনে তোর জীবনটা আমি বিষিয়ে দিব। একটু পর মিতুর ফোন বেজে উঠল। ফোন রিসিভ না করে কেটে দিলাম এবং আপনার বোন ও সন্তান আমাদের কাছে বন্দি রয়েছে বলে ফোন বন্ধ করে দিলাম। মিতু খাবার না খেয়ে চোখের জল ফেলতে ফেলতে শুয়ে পড়ল। আমিও একপাশে শুয়ে পড়লাম। মাঝরাতে খচর মচর শব্দ হচ্ছে, তাই আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি মিতু ওই মরিচের গুঁড়া দিয়েই ভাত মাখিয়ে খাচ্ছে। আমি আবার চোখ বুজে ভাবছি, কেন শালি খাবি না বলে এখন খাচ্ছিস কেন? মিতু খেতে থাকলো আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মিতুর অবস্থা অনেকটা নাজেহাল, তাই ওকে এবার মুক্ত করে দিলাম। মিতু কান্না করে চলেছে। আমি ওকে কান্না থামাতে বললেও আমার কথা শুনছেই না, তাই দেখে আমি এবার মিতুকে এক ধমক বসিয়ে দিলাম। ও আমার ধমক শুনে অনেকটা ভয়ে গুটিয়ে গেল। মিসেস মিতু, এইটুকু কষ্ট পেয়ে এতটা কান্না করছো? একবার ভেবে দেখো তো আমার আপুটা ওই দিন কেমনটা কেঁদেছিল। আপু আজও আড়ালে তোমার ভাইয়ের জন্য চোখের জল ফেলে। মেনে নিতেছি যে দোষটা আমারই ছিল, কিন্তু সেই দোষে তুমি আমার আপুর সংসারটা কেন ভেঙে দিলে? আবির, আমি ওই দিন এমনটা করেছিলাম তোমার আপুর সংসার ভাঙতে নয়, তোমার উপর রাগ হয়েছিল আর ভাইয়ার হাত থেকে বাঁচতে। বাহ মিতু বাহ, আমাকে 1 মাস জেল খাটিয়েও কি তোমার আমার উপরে জমে থাকা প্রতিশোধের নেশাটা মিটে নাই যে তুমি পরবর্তীতে আবার এভাবে প্রতিশোধ নিয়েছিলে? আমার কথার উত্তর না দিয়ে মিতু চুপ করে কাঁদতেই থাকলো। মিতু, তোমাকে যেদিন অপু ডিভোর্স দিয়েছিল সেদিনও কি তুমি বুঝেছিলে না একটা মেয়েকে স্বামী ডিভোর্স করলে তার কতটা কষ্ট হয়? সেদিন কি পারতে না তোমার ভাইয়াকে সবটা খুলে বলতে?
সাহস পাইনি ভাইয়াকে সব খুলে বলার। তোমার উপর প্রতিশোধ নিতে গিয়ে আমি নিজেই সেই প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে গিয়েছি। তুমি আমার পিছু হাঁটা ছেড়ে দিয়েছো। ভাইয়াকে সব বলে ভাইয়াও যদি আমাকে ছেড়ে দিত তখন আমি কোথায় যেতাম? একটা লম্পটকে আমি ভালোবেসে আমি হারিয়েছি আমার মায়ের মতো ভাবির আদর, হারিয়েছি আমি তোমার মতো একজন বেস্ট ফ্রেন্ডকে। তোমার চরিত্রের দাগ লাগাতে ও ভাবির সংসারটা ভাঙতে গিয়ে আজ আমারই সংসারটা ভেঙে গিয়েছে, আমারই চরিত্রে কলঙ্কের দাগ লেগে গেছে। আজ বুঝেছি পাপ কাউকেই ক্ষমা করে না। আবির, তুমি আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমি কথা দিচ্ছি আমি বাসায় ফিরে ভাইয়াকে সব কথা খুলে বলবো। এতে ভাইয়া আমাকে যা শাস্তি দিবে আমি সব শাস্তি মাথা পেতে নেব। আমাকে এই সুযোগটি দাও প্লিজ আবির। আচ্ছা ঠিক আছে মিতু, যাও ফ্রেশ হয়ে এসো, আমরা আজই বাসায় ফিরবো বলে আমিও রেডি হতে চলে গেলাম। অনুকে ফোন করে আমার বাসায় চলে আসতে বললাম। আমি আর মিতু ওর বাসার দিকে রওনা দিলাম। মিতুর বাসায় পৌঁছে গেলাম। সারা বাড়ি খুঁজেও মিতুর ভাই মাসুদ ভাইয়াকে পেলাম না। মিতুকে ওর ভাইয়াকে ফোন দিতে বললাম। মিতু মাসুদ ভাইয়াকে ফোন দিলে উনি ফোন উঠাচ্ছে না। মিতুকে রেখে আমি বাসার দিকে রওনা হয়ে গেলাম। বাসায় আসতেই আপু আমার কাছে দৌড়ে আসলো। ও ভাই, আমার বুকের মানিকটা কোথায়? তুই না বললি মিশকাতকে নিয়ে বাসায় ফিরবি? আমি কিছু বলার আগেই আপু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আপুকে শান্ত করে বললাম, আপু কাঁদিস না, আর কিছুক্ষণের মধ্যেই ভাগ্নেকে নিয়ে অনু বাসায় ফিরবে। ভাগ্নে অনুর হেফাজতে আছে। ভাই, তুই আমাকে মিথ্যা সান্ত্বনা দিস। আমি জানি তুই আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছিস রে ভাই। সত্যি করে বল না ভাই, মিশকাতের কি হয়েছে? বুঝলাম আপুকে এভাবে বলে বিশ্বাস করানো যাবে না, তাই ফোন বের করে অনুকে ফোন দিলাম। হ্যালো অনু, মিসকাত তোমার কাছে আছে না? আপুকে একটু বলো তো। অনু, তুমি যে মিসকাতকে নিয়ে আমাদের বাসায় আসছো। ফোনটা এবার আপুকে দিলাম। অনু আপুকে সব বললেও আপু তবু যেন বিশ্বাস করলো না। তাই আমি অনু এগিয়ে নিয়ে আসছি বলে একটু এগিয়ে বাস স্ট্যান্ডের দিকে যেতে লাগলাম। রাস্তায় হঠাৎ আপুর সাথে দেখা হয়ে গেল। আবির, কেমন আছো? আছি, এই তো। তুমি কেমন আছো আপু? এই কোনো রকম আবির। তা মিতু কেমন আছে? আর তোমরা কবে বিয়ে করছো আবির? মানে অপু, এসব কি বলো তুমি? আমি সত্যিই তো বলছি, তোমরা কবে বিয়ে করছো সেটা জানতে চাইছি আর কি। দেখো আপু, আমি কেন মিতুকে বিয়ে করতে যাব? মিতু তোমায় ভালোবাসে তাই। ভালোবাসে মানে এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝছি না। ও তাহলে শোনো আবির, ওই দিন বাসর রাতে আমি যখন মিতুর কাছে যেতে থাকি তখন ও আমাকে বাধা দেয়। আমি বাধা দেওয়ার কারণ জানতে চাইলে মিতু বলে ও তোমায় ভালোবাসে, তোমাকে ছাড়া ও কোনোদিনও কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না। মিতুর কথা শুনে আমার রাগ হয়, তাই জোর করেই আমি ওর কাছ থেকে স্বামীর অধিকার কেড়ে নিতে ওর কাছে যেতে থাকি। ফলে মিতু আমাকে লাথি মেরে বেড থেকে নিচে ফেলে দেয়। তখনই আমি রাগের বশে ওকে এলো পাথাড়ি পিটাতে থাকি। সারা রাত ধরে ওর উপর অত্যাচার করলেও মিতু আমাকে স্বামীর অধিকার দেয়নি, শুধু তোমায়ও ভালোবাসে বলে। এসব কি সত্যি নাকি? সত্যি আবির। মিতু যদি আমাকে ভালোবাসে তাহলে ও কেন তোমায় বিয়ে করলো? ওর ভাইয়ের চাপে আর আমার কাছে ওর কিছু অপ্রীতিকর পিক থাকায়, যার জন্য মিতু ভয়েই আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। আচ্ছা তা না হয় মানলাম, কিন্তু মাসুদ ভাইয়া কেন তোমার সাথে মিতুকে বিয়ে দিতে রাজি হলেন? কেননা মিতুর ভাই জানতে পেরে গিয়েছিল মিতু তোমাকে ভালোবাসে, তাই ওই দিন উনি আমার সাথে মিতুকে বিয়ে দিতে রাজি হয়ে গিয়েছিল। আচ্ছা আবির, এখন আমি আসি, আর দোয়া করি তোমরা সুখী হও। বলে অপু চলে গেল। আমি রাস্তার একপাশে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য ভাবতে থাকলাম যে মাসুদ ভাইয়া একদিন মিতুকে অপুর হাত থেকে বাঁচাতে আপুকে দিয়ে অভিনয় করিয়ে নিবে। অপুকে জেলে দিয়েছিল, অথচ আবার সেই অপুর হাতেই মিতুকে তুলে দিতে ওই দিন যেন উনি একটু দ্বিধাবোধ করেননি। কারণটা হলো শুধু মিতু আমাকে ভালোবাসে বলে। আজ যেন বেশ কিছু সংকোচ বেঁধেছে আমার মনে। মিতু যদি একসময় অপুকেই ভালোবাসতো তাহলে সে কিভাবে আবার আমাকে ভালোবাসতে পারে বুঝছি না। আবার মাসুদ ভাইয়াও মিতুর সাথে এটা কেন করলো সেটাও যেন আজ অপরিষ্কার আমার কাছে। আর কি অপুর চেয়ে খারাপ ছেলে ছিলাম? আমি কি অপুর চেয়ে খারাপ ছেলে ছিলাম নাকি যে মাসুদ ভাই মিতুকে জোর করে অপুর সাথে বিয়ে দিলেন? জানি না। এসব সংকোচ কিভাবে দূর হবে আমার মন থেকে। দেখি অনুকে ফোন দিয়ে ও কত দূর আর কতক্ষণ লাগবে আসতে। ফোন বের করে অনুকে ফোন দিলাম।
অনু, কোথায় তুমি? আর কতক্ষণ লাগবে আসতে? আবির, আর আধা ঘন্টার মতো লাগবে। অনু, তোমায় আসতে তো এত সময় লাগার কথা নয়। আবির, আমরা ট্রাফিক জ্যামে আটকে পড়েছিলাম, তাই দেরি হচ্ছে আর কি। ও, তা ভাগ্নে কি করছে? ও আমার কোলে ঘুমাচ্ছে, কিছুক্ষণ আগে কিছু খাওয়ালাম, এখন ঘুমাচ্ছে। আচ্ছা, তাহলে ভালো করে এসো। আমি বাস স্ট্যান্ডে আছি, বাস থেকে নেমেই ফোন দিও। আচ্ছা, বাস থেকে নেমেই তোমায় ফোন দিব বলে অনু ফোন কেটে দিল। আমি এক চায়ের দোকানের পাশে চা অর্ডার করে দাঁড়িয়ে আছি। একটু পর দোকানদার চা নিয়ে এসে আমার হাতে দিল। আমি চায়ের কাপ মুখে দিতে যাব কি অমনি কেউ কিছু একটা দিয়ে চায়ের কাপে বাড়ি বসিয়ে দিল। আমি লাফ মেরে উঠলাম। পাশে তাকাতে দেখি চল, 1 মাস জেল খেটে তোর শিক্ষা হয়নি দেখছি, এবার তোর সারা জীবন জেলেই কাটবে। বলে আমি কিছু বলার আগেই মিতুর ভাই আমাকে হাতে হাতকড়া পরিয়ে দিল। মানে আমি কি করেছি? আর আমার অপরাধী বা কি? তোর অপরাধ কি তা থানায় গেলেই জানতে পারবি। না, আপনি তো বিনা দোষে আমাকে থানায় নিয়ে যেতে পারেন না। আগে আমাকে কোন অপরাধে থানায় নিয়ে যাবেন সেটা বলুন, নইলে কি করবি? বলে উনি আমার শার্টের কলার ধরে টানতে শুরু করে দিল। আমাকে জিপে উঠিয়ে নিয়ে থানায় নিয়ে গেল। জেলের ভিতর ঢুকিয়ে দিয়ে উনি একজন অফিসারকে বলল, এর নামে চার্জশিট তৈরি করুন। ওই পুলিশ অফিসার আমার অপরাধ বা কারণ জানতে চাইলে উনি বললেন, কিডন্যাপ? একজন মেয়েকে কিডন্যাপ ও তার ওপর রাতভর অত্যাচারের জন্য ওর ওপর নারী নির্যাতনের দায়ে চার্জশিট তৈরি করুন। কালকেই ওরে কোর্টে চালান করে দেওয়া হবে। নারী নির্যাতন মানে? আমি কাকে কিডন্যাপ ও নির্যাতন করেছি? চুপ! আর একটা কথাও যদি মুখ থেকে বার করিস তাহলে তোকে এইখানেই মেরে পুঁতে ফেলবো। তোর ভাগ্য ভালো, তাই এখনো তোর ওপর হাত উঠায়নি। জানিস না কাকে কিডন্যাপ করেছিস তুই? তার মানে মিতু আবারও আমাকে এভাবে ফাঁসিয়ে দিল। আসলে মিতুকে এভাবে বিশ্বাস করাটা আমার মোটেও ঠিক হয়নি। 1 ঘন্টা না যেতেই মিতু সহ আমার আপু, আব্বু ও অনু আসলো। ভাইয়া, আবিরকে ছেড়ে দাও। কি বলিস? বোনও না তোকে? ভাইয়া, অনেক হয়েছে, আর না। আমি যা বলেছি সব মিথ্যা। আবির আমায় কিডন্যাপ করেনি, তাই তুমি ওকে ছেড়ে দাও প্লিজ। মিতুর কোথায়? ওর ভাইয়া আমাকে ছেড়ে দিল। আমি জেল থেকে বের হয়ে মিতুকে বললাম, আশা করি বাকিটুকু তোমার ভাইয়াকে বলে দিবা। আমরা সবাই তোমার ভাইয়ার আশায় পথ চেয়ে থাকবো। আমরা সবাই বাসায় চলে আসলাম। আপু মিসকাতকে পেয়ে অনেক খুশি। অনুকে সবাই যেন পারছে না মাথায় তুলে আদর করতে। আমার সৎমা তো বলেই বসলো, এমন একটা লক্ষ্মী মেয়ে আবিরের বউ হবে। অনেক মিষ্টি তুমি। আমি চেয়ে চেয়ে শুধু অনেক দেখছি। অনু যেন লজ্জায় লাল করে ফেলেছে ওর মুখটি। অনু এবার বলল, আমি আসি এবার। আপু আমায় অনুকে এগিয়ে দিয়ে আসতে বলল। আমি অনুকে এগিয়ে দিতেই ওর সাথে সাথে যাচ্ছি। দুজনেই চুপচাপ হেঁটে চলেছি। আজ আমার অনেক ইচ্ছেই হচ্ছে অনুকে কিছু বলার, কিন্তু কথাগুলো পেটে আসলেও যেন মুখ দিয়ে আর বার হচ্ছে না। অনুর বাসার কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 1 মিনিটের রাস্তা। এবার বুকে সাহস করে বলেই দিলাম অনুকে, অনু, একটা কথা বলার ছিল তোমায়। বলো কি কথা? অনু, আসলে আমি আমার মনকে যতবারই প্রশ্ন করেছি সে উত্তর দিয়েছে তোমার মনটাকে সে গ্রহণ করতে চায়। আমার কথা শুনে অনু দাঁড়িয়ে গেল। আমিও কিছুটা ভয় পেয়ে গেলাম। অনু কিছুটা রোমান্টিক ভাব নিয়ে বলল, দেখো আবির, আমি ওসব শুনতে চাই না। এক কথায় আমি সোজা ওই 3টা শব্দ শুনতে চাই, বলবে কি? আমি তোমাকে ভালোবাসি অনু। আমিও তোমাকে ভালোবাসি আবির। 2 মিনিটের জন্য আমার আর অনুর চোখের ভাষায় কিছুটা কথা চলল। যদি ভালোই বাসো তাহলে ওই দিন 2টা চর মারায় এভাবে হারিয়ে গিয়েছিলে কেন অনু? কই হারিয়ে যাব কেন? শুধু বুক ভরা বিশ্বাস ও আকাশ ছোঁয়া ভালোবাসা নিয়ে তোমার পথ চেয়ে বসেছিলাম। আমি শুধু একটা কথাই ভাবতাম, আমি যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকি তাহলে একদিন না একদিন তোমাকে পাবই। আমার সমস্ত অস্তিত্ব জুড়েই শুধু তুমি ছিলে আবির। তাই অনু, সত্যি আমায় এতটা ভালোবাসো? সত্যি আবির, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। অনুকে জড়িয়ে ধরতে সাহস পাচ্ছি না, তবে অনেক ইচ্ছা করছে অনুকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি। তবে আমার সেই সাহস যেন হচ্ছে না। আচ্ছা আবির, এবার আমি আসি তাহলে। অনু বাই বলে ওর বাসায় চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। এসে আমার রুমে গিয়ে শুয়ে শুয়ে ভাবছি, অনুকে বউ করতে পারলে সত্যি আমি অনেক ভাগ্যবান হব। ওর ভালোবাসায় আমার জীবনটা সুখে ভরে যাব। নিজের সুখের কথা ভাবতে গিয়ে যেন বুকের ভেতর কিছু একটা নাড়া দিয়ে উঠল। কল্পনার বেশি মনে হলো কেউ যেন আমায় বলছে, নিজের সুখের সংসার ও বউয়ের কথা ভাবছিস? তোর বোনের সংসারটা নিয়ে ভাব, তোর বোনের সুখ নিয়ে ভাব। আমার সুখ যেন হারিয়ে গেল। আমি বা আর কী করব?
এত চেষ্টার পরও মাসুদ ভাইয়া যদি আপুকে মেনে না নেয় তাহলে আর কি করব? আর কি করতে পারি? আপু, আমি কি করতে বাদ রেখেছি? কত পথই না অবলম্বন করলাম, তবুও কাজ হলো না। একটিবারের জন্য উনি যেন আপুর কথা ভাবেননি ওনার এমন একটা নিষ্পাপ সন্তানের কথা। তবে আমার মনে হয় মিতু এবার সব কথা মাসুদ ভাইয়াকে খুলে বলবেন। উনি এবার আসবেন আমার আপুকে নিতে। আমার ভাগ্নেকে নিজের সন্তান পরিচয় দিয়ে উনি কোলে তুলে নেবেন। একটু পর অনু ফোন দিল। এই বাবু কি করছো? বাবু মানে বাবুকে অনু? আরে তোমাকে আদর করে বাবু নাম বলে ডাকলাম আর কি। আমি হাসবো না কাঁদবো বুঝছি না। বাবু বলে বিএফকে কেউ ডাকে নাকি? বাবু বলে তো নিজের সন্তানকে বলে ডাকে। হায় রে যুগ, হায় রে ভালোবাসা। এই বাবু কি হলো, তোমার কথা বলছো না কেন তুমি? অনু দেখো, এসব ভাষায় আমায় ডাকবা না তো, এটা শুনতে আমার ভালো লাগছে না। আমাকে আর বাবু বলে ডাকবা না তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাই বলে রাগ করো না। আমি আর পরবর্তীতে তোমায় বাবু বলে ডাকবো না, কেমন? ধন্যবাদ। অনুর সাথে আমার কিছুক্ষণ কথা চলল। রাতে সবার সাথে খাবার খেতে বসলাম। খাওয়া শেষ হলে ভাগ্নের সাথে একটু মজা করলাম। একটু পর রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে হালকা নাস্তা করে অফিসে গেলাম। সারাদিনে অফিসে থাকা অবস্থায় অনু যে কতবার আমাকে ফোন করলো তার হিসাব নেই। বাসায় ফিরে অনুকে ফোন করতেও আমাকে কিছু কথা শোনালো। একে তো সারাদিন অফিসে থাকা, আবার বাসায় না আসতেই জিএফের বকা। ফোন কেটে দিয়ে আমি ফোনটা বন্ধ করে রেখে দিলাম। আপুর রুমে গিয়ে দেখি ভাগ্নে বসে থেকে খেলা করছে। ওকে কোলে তুলে নিলাম। ভাই কখন ফিরলি? এই তো আপু এখনই। ও যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। আম্মু কোথায় রে আপু? এইমাত্র রান্না সেরে রুমে গিয়েছে মনে হয়। আচ্ছা আপু, তুই তাহলে খাবার বাড়তে থাক, আমি একটু আম্মুর কাছ থেকে আসছি। আচ্ছা ভাই, আসলে এই কয়েকটা দিন আম্মুকে আমি সময় দেইনি, ঠিক মতো ওনার সাথে কথা হয়নি। মনটা কেমন যেন করছিল, তাই আজ ওনার রুমে গেলাম। কিন্তু রুমে গিয়েই একটা বোকার পরিচয় দিলাম, যাতে মনে হয় উনি কিছুটা কষ্ট পেল। আসবো আম্মু? উনি কিছু না বলে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, বাবা, তোর মায়ের ঘরে আসতে পারমিশন লাগবে তোর? না মানে আসলে আম্মু তোমার সাথে বেশি সময় কথাই হয় না, তাই আসলাম গল্প করতে। অফিস থেকে কখন এসেছিস? খাওয়া দাওয়া হয়েছে? এখনই আম্মু। আপু খাবার বাড়ছেন, খাবো একটু পরেই। চল আগে খাবি, তারপর গল্প করব। আম্মুর সাথে খাবার টেবিলে চলে গেলাম। সবাই মিলে খাওয়া দাওয়া সারলাম। খাওয়া শেষ হলে সবাই বসলাম গল্প করতে। গল্প করা শেষ হলে আমি আমার রুমে আসলাম। ফোনটা অন করতে দেখি অনু 25টি মেসেজ করেছে, শুধু সরি সরি। অনুকে ফোন দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে আমি ফ্রেশ হচ্ছি। আম্মু আমাকে ডাক দিয়ে বলল, দেখ তো আবির, বাইরে কে এসেছে, দরজা খুলে দে। আমি গিয়ে দরজাটি খুলতে আমার চোখ আকাশে উঠল। মাসুদ ভাইয়া ও তার বোন মিতু আজ প্রথমবারের মতো এসেছে আমাদের বাসায়। আমাকে কিছু না বলে মাসুদ ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আরে ভাইয়া, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন ভাইয়া। মাসুদ ভাইয়া আমার হাতে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিল। ভাইয়া, এগুলোর কি দরকার? আসুন ভিতরে। মাসুদ ভাইয়ার সাথে সাথে মিতু পিছন পিছন বাসার ভিতরে ঢুকলো। মাসুদ ভাইয়া বাসায় ঢুকে এদিক ওদিক তাকাচ্ছে। ভাইয়া, এতিমদের বাসা কি দেখছেন? উনি হয়তো আমার কথায় কিছুটা অপমান বোধ করলো। আপু কোথায় তুই? এদিকে আয় তাড়াতাড়ি, দেখ কে এসেছে। ভাই একটু ব্যস্ত, আসছি একটু পর। আপু ওর রুম থেকে এই কথা বলল। মিতু সহ মাসুদ ভাইকে ডাইনিং রুমে আমরা বসতে দিলাম। আম্মু কোথায় তুমি? এদিকে আসো। আম্মু এসেই জানতে চাইলো, কে ওনারা বাবা, চিনছি না তো। আম্মুর না চিনবারই কথা, কেননা আম্মু তো জানে না মাসুদ ভাইয়া আপুর স্বামী কিনা। আরে আম্মু, উনি তোমার মেয়ের জামাই, আমার দুলাভাই। ও, তা বাবা কেমন আছো? মা, ভালো আছি। আপনারা কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। উনি তোমার বোন বুঝি? মা, ও আমার ছোট বোন মিতু। আচ্ছা, তোমরা বসো। আম্মু মিষ্টির প্যাকেটটি ভিতরে নিয়ে গেল। ওই আপু কি করিস? বাইরে আয়, এসে দেখে তো যা কে এসেছে। আসছি রে ভাই, তোর ভাগ্নে কোলে টয়লেট করেছে, শাড়িটা পাল্টিয়ে আসছি। একটু পর আব্বু আসলেন। আব্বুকে দেখি মাসুদ ভাইয়া দাঁড়িয়ে সালাম দিলেন। আব্বুকে সালাম দেওয়া দেখে আমি কিছুটা অবাক হলাম, কেননা আম্মু আসলে উনি সালাম দেয়নি, আর না দেবারই কথা। উনি তো আম্মুকে চিনতেন না। তা কেমন আছো?
ভালো আছি আব্বা। আপনি কেমন আছেন? এই আল্লাহ রেখেছে ভালোই। তা উনি বুঝে তোমার বোন? আব্বা, ও আমার ছোট বোন মিতু। ও, লাবণ্যের মুখে একদিন শুনেছিলাম তোমার নাকি বিয়ে হয়েছে। তা তোমার বরকে নিয়ে আসলে না যে? আমি এবার জিব্বাতে কামড় দিয়ে বলছি, গুড আব্বু, একেবারে বাস। আব্বুর কথা শুনে মিতুর উঁচু মুখটা নিচু হয়ে গেল। আরে লজ্জা পাওয়ার কি আছে? এরপর আবার আসলে তোমার বরকে নিয়ে আসবা, কেমন? আম্মু নাস্তা নিয়ে আসলেন। মাসুদ ভাইয়া ও মিতুকে নাস্তা এগিয়ে দিয়ে আমি একটু আপুর রুমের দিকে এগিয়ে গেলাম। কিরে আপু, কখন থেকে ডাকছি তোকে, চল বাহিরে, তোর জন্য সারপ্রাইজ আছে আজকে। ভাই তুই কি সারপ্রাইজ দিবি? আমি তার সব জানি, জানালা দিয়ে আমি সব দেখেছি। কি বলিস আপু, তুই দেখেও বাইরে আসতেছিস না? না ভাই। কেন আপু, তুই কি মাসুদ ভাইয়া আসাতে খুশি হস নাই? আপু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলো। তুই বাইরে যা ভাই, আমি একটু পর আসছি। আসলে মাসুদ ভাইয়া, আসলে আপু যতটা খুশি হবে বলে আমি মনে করেছিলাম তা নয়। আপুর চোখ মুখ আজ অন্য কোনো কথা বলছে। আমি আপুর রুম থেকে চলে আসলাম। অনু ফোন করলে আমি একটু আমার রুমের দিকে গেলাম। অনুর সাথে একটু কথা বলে ডাইনিং রুমের দিকে আসতেই দেখি মাসুদ ভাইয়া আব্বুর হাত ধরে বসে আছে। আরে বাবা, এগুলো কি করছো? ছাড়ো ছাড়ো, আমরা তো রাজি। তুমি লাবণ্য মাকে গিয়ে বলো, ও যেতে চাইলে আমরা না করব না, আমরা সবাই রাজি। আব্বু আমাকে ইশারা করে আপুকে ডাকতে বলল। আমি আবার আপুকে ডাক দিলাম। আপু আসলো না। আপু কেন আসছে না আমার আর বুঝতে বাকি রইল না। আমার মনে হচ্ছে আপু মাসুদ ভাইয়ার বাসায় যাবে না, আর এই জন্যই আপুকে বারবার ডাকা সত্ত্বেও আপু বাইরে আসছে না। আচ্ছা আব্বা, আমি দেখছি বলে মাসুদ ভাইয়া আপুর রুমে গেল। আমরা সব ডাইনিং রুমে দাঁড়িয়ে থাকলাম। একটু পর আপুর রুম থেকে পরপর ঠাস ঠাস করে শব্দ আসলো। মনে হলো আপু বা মাসুদ ভাই কে যেন কাউকে চর মেরেছে। আমারই বাড়িতে এসে আমারই বোনকে আজকে যদি মাসুদ ভাইয়া গায়ে হাত দেয় তাহলে একদম ঠিক হবে না। আজকে উনার কিছু না বলি, আব্বু আমাকে আটকাতে চাইলেও আমি দৌড়ে আপুর রুমে গেলাম। গিয়ে দেখি যা ভেবেছি তার উল্টো। মাসুদ ভাইয়া গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, তার মানে চরটা আপুই মেরেছে বুঝলাম। তো আমি আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। তুমি বেরিয়ে যাও এই বাড়ি থেকে, তোমার মুখ আমি দেখতে চাই না। মাসুদ ভাইয়া আপুকে কিছু না বলে আমার দিকে চাইলো। আপু এগুলো কি বলছিস? আর তুই ভাইয়াকে চর? ভাই তুই এখানে আশা করি কথা বলবি না। যার যা প্রাপ্য আমি সেটাই তাকে বুঝিয়ে দিয়েছি। ওনাকে বল এক্ষুনি চলে যেতে। আব্বু আম্মু আপুকে বোঝাতে চাইলেও আপু কারো কথা শুনলো না। আজকে আপুকে দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কেননা ওর এমন রাগ আমি কোনো দিনও দেখি নাই। সবার শেষে মিতু আসলো। ভাবি, ভাইয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। ভাবি তুমি ভাইয়াকে সাজা দিও না, আমাকে দাও, আমার পাপের সাজা আমাকে দাও প্লিজ। আবির আমি তোকে কি বলেছি? বললাম না ওনাদের চলে যেতে বল, নয়তো ওই দিনের মতো আমিও আজ বলতে বাধ্য হব যে না গেলে ঘাড়ে ধাক্কা মেরে বাহির করে দিব। এবার মাসুদ ভাইয়া ও মিতু আর অপেক্ষা না করে চোখে জল মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আব্বু ও আম্মু ওদের পিছু পিছু গেল। আপু এটা তুই কি করলি আপু? ওনাদের এইভাবে অপমান না করলেও পারতি আপু। কেন ভাই, ওই দিনের কথা কি তুই ভুলে গিয়েছিস? ওই দিন তোকে আমাকে কত অপমান করেছিলেন উনি, মনে নেই তোর? ওনার পা অব্দি ধরেছিলাম, তার বিনিময়ে কি পেয়েছিলাম ভাই? কপালে লাথি চুটেছিল, ভুলে গেছিস সব ভাই? তুই ভুলে গেলেও আমি ভুলি নাই রে ভাই। না আপু, আমি কিছুই বলি নাই, তবে ওনারা তো সব পাপের সাজা পেয়েছেন। মিতু তো কম কষ্ট পায়নি। তোর উচিত ছিল ওনার বাসায় না গেলেও ওনাকে ভালোভাবে বলা। এরপর কি উনি আর আমাদের বাসায় আসবেন? আমার তো মনে হয় না আপু উনি আর আসবেন। আসবে না মানে? ও ঠিকই আসবে ভাই। ওর চোখের ভাষা এতদিন যা বলতো আজ তার উল্টোটা বলছে। ও ঠিকই আসবে, আবার তুই দেখে নিস। আচ্ছা আপু, তাই যেন হয়। ভাগ্নেকে নিয়ে আপুর রুম থেকে আমি চলে আসলাম। ভাগ্নেকে আমার বেডে বসে দিয়ে বলছি, তোমার আব্বুকে আজকে দেখলে ভাগ্নে? তুমি বড় হতভাগা ভাগ্নে, তোমার আব্বুকে এত কাছে পেয়েও আজকে ওনার কোলে চড়তে পারলে না। মনে মনে বলছি, আপু যা করেছে বেশ করেছে। আজ মাসুদ ভাইয়া উচিত শিক্ষা পেয়েছে। এই অপমান সহ্য করে উনি যদি আবার আপুকে নিতে আসেন তবেই বুঝবো উনি আপুকে সত্যি এখনো ভালোবাসেন। একটু পর আবার অনু আমাকে ফোন করলো। ওই কি করছো? অনু, তোমার সাথে রাতে কথা হবে, এখন একটু খারাপ লাগছে। খারাপ লাগছে কেন আবির? কি হয়েছে তোমার? আরে কিছু না, রাখো তো তুমি। ওই বলো প্লিজ, কি হয়েছে?
আরে মাসুদ ভাই আপুকে নিতে এসেছিলেন, কিন্তু আপু উনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। ও আচ্ছা, বুঝলাম। এখন রাখো, তুমি রাতে কথা হবে। ফোন কেটে দিলাম। একটু পর দেখি আপুর রুম থেকে কান্নার শব্দ ভেসে আসছে। ভাগ্নেকে কোলে নিয়ে আপুর রুমে গিয়ে দেখি আপু কাঁদছে। আপু কি হয়েছে তোর, কাঁদছিস কেন তুই? ভাই আজকে ওনাকে আমি এই হাত দিয়ে মারলাম, আমি এ কি করলাম ভাই? আপু কাঁদিস না তো তুই, উনি আবার আসবেন দেখিস। আপু কান্না থামালে ভাগ্নেকে আপুর কোলে দিয়ে আমি রুমে চলে আসলাম। একটু পর ফোনটা বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি মাসুদ ভাইয়া ফোন করেছেন। আমি ফোন ধরে কিছুক্ষণ কথা বললাম। উনি এবার জানতে চাইলো আপু কি করছেন। তোমার আপুকে ফোনটি দাও। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আমি আপুর কাছে ফোন নিয়ে গিয়ে বললাম, নে আপু, ভাইয়া ফোন করেছেন। আপুকে ফোন দিয়ে আমি রুমে চলে আসলাম। একটু পর আপু এসে আমায় ফোনটি দিয়ে গেল। আপুকে দেখে বুঝলাম ও এখন একটু খুশি। পরের দিন সকালে অনুর ফোনে আমার ঘুম ভাঙলো। হ্যালো আবির, বলো অনু। আজকে কি তুমি ফ্রি আছো? কেন? ফ্রি থাকলে চলো না, আজকে একটু দুজনে একসাথে ঘুরতে যাই কোথাও আবির। অফিস আছে, বিকাল টাইমে ফ্রি হব। আচ্ছা তাহলে আমরা আজকে বিকালেই ঘুরতে যাব। ঠিক আছে বলে অনুর সাথে একটু কথা বলে ফোনটি রেখে দিলাম। ফ্রেশ হয়ে সকালে নাস্তা সেরে নিলাম। অফিস যাওয়ার জন্য বের হতে আপু এসে বলল, ভাই চল, আমিও একটু বাইরে যাব কিছু কেনাকাটা করতে, আমায় ড্রপ করে দিস। আচ্ছা আপু। আপুকে এক শপিং মলের সামনে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে গেলাম। একটু কাজে ব্যস্ত আছি, এমন সময় ফোনটি বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি রং নম্বর, তাই ফোনটি কেটে দিলাম। পরপর 3বার ফোন কেটে দিলেও আবার ফোন আসলো, তাই এবার রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? শালাবাবু, আমি তোমার দুলাভাই মাসুদ। ও আচ্ছা, কেমন আছেন দুলাভাই? নেটওয়ার্কের সমস্যার কারণে ফোনটি কেটে গেল। একটা বিষয় বুঝছি না আমি, মাসুদ ভাইয়া প্রতিনিয়ত নতুন নতুন নম্বর দিয়ে কেন আমায় ফোন করছেন? এমন না তো বিষয়টা যে উনি এক নম্বর থেকে ফোন দিলে বারবার আমি তা রিসিভ করব না। উনি আবার ফোন করলে আমি ফোনটি ধরলাম। একটু কথা বলতেই উনি বললেন, আবির, তোমার আপুকে বলো না আমার সাথে একটু কথা বলতে। আমি ওর সাথে শপিং মলেই আছি, তোমার আপু আমাকে পাত্তাই দিচ্ছে না। ভাইয়া আপুকে যদি এখন আমি ফোন করে আপনার সাথে কথা বলতে বলি, তাহলে সেদিন আপনাকে যেভাবে চট দিয়েছিল আজ বাসায় ফিরলে আমাকেও দিবে। আপু এখন অনেক পরিবর্তন হয়েছে, আমি আপনাদের ভিতরে নাই দুলাভাই। আচ্ছা শালাবাবু ঠিক আছে বলে মাসুদ ভাইয়া ফোন রেখে দিলেন। যাক, তাহলে এবার মাসুদ ভাইয়ার সব ভুল ভালোভাবে ভেঙে গিয়েছে। নয়তো এইভাবে চর ও অপমানিত হয়েও কি আবার আপুর পিছনে লাগে নাকি? দেখি আপুকে একটু ফোন দিয়ে আপু কি করছে। হ্যালো আপু, ভাই বল। এখন কোথায় আপু? এই তো ভাই শপিং করছি, শপিং প্রায় শেষের দিকে। ভাই একটু লাইনে থাক। কি হয়েছে এখানে? আপু ফোন না কাটাতে আমি সব শুনতে পাচ্ছি। ম্যাম, এই মানুষটি সেই কখন থেকে আপনাকে ফলো করছে। এই মানুষটা মনে হয় চোর টোর হবে, তাই আমরা সিসিটিভি দেখে ওনাকে আটকিয়েছি। আসলে আপনারা যা ভাবছেন উনি তা নন, উনি হলেন পুলিশ অফিসার, আমার রিলেটিভ উনি। ও সরি স্যার, আর সরি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন যান। ধন্যবাদ লাবণ্য। আমি আসলে দেখুন, দয়া করে আপনি আমার পিছু নেবেন না। যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে আমি আর তা চোরা লাগাতে চাই না। আপনি আমার সামনে না আসলে আমি খুশি হব। ভাই বল। আসলে আপনারা যা ভাবছেন উনি তা নন, উনি হলেন পুলিশ অফিসার, আমার রিলেটিভ উনি। আমি আপুকে কিছু না বলে ফোনটা কেটে দিলাম, কেননা আপুকে আমি যা বলতে চেয়েছিলাম তা বলার এখন আর দরকার নেই। অফিসের কাজ শেষ হলে বিকালে বাসায় ফিরলাম। বাসায় ফিরে ফ্রেশ হতে অনু ফোন করে বলল, কখন আসবে তুমি? এই তো ফ্রেশ হয়েছি, এখন একটু খেয়েই বার হব। খেও না, আমি তোমার জন্য কিছু রান্না করেছি। আচ্ছা অনু, আমি আসছি তাহলে। অনুর সাথে এক হোটেলে প্রবেশ করলাম। 2টি কফি অর্ডার করে দুজনে খেলাম। অনু এবার ও রান্না করা খাবারগুলো বাইর করলো। ও আমাকে খাইয়ে দিতে চাইলে আমি না বললাম। এসব কি বলছো? আমি কি বাবু যে অনু তুমি আমাকে খাইয়ে দিবা? তুমি না কিছু বোঝো না আবির। মানে আমি আবার কি বুঝি না? এখানে কত মানুষ, তুমি কি দেখছো না অনু? তুমি আমাকে খাইয়ে দিলে সবাই কি ভাববে? এখন ঝগড়া বাদ দিয়ে খাও তো আবির। ও আমি তোমার সাথে ঝগড়া করছি অনু? না, আমি ঝগড়া করেছি। বলে অনু খাবারগুলো হাত দিয়ে ফেলে দিয়ে উঠে চলে গেল। আমি ফিরাতে চাইলেও ও থামলো না। অনু হঠাৎ এমন রেগে গেল কেন বুঝলাম না। আর আমিও একটা হাদারাম, ও আমার জন্য কষ্ট করে এত কিছু রান্না করে আনলো আর আমি কি না। ওয়েটারকে ডাক দিয়ে বিল দিলাম। ওয়েটার বিল নিয়ে টেবিলের নিচে তাকালো। বুঝলাম এগুলো পরিষ্কারের জন্য ও অতিরিক্ত কিছু টাকা চাইছে, তাই
তাই ওয়েটারকে কিছু টাকা দিয়ে উঠে আসতেই পিছন থেকে আবির বলে কেউ ডাক দিল। পিছনে ফিরে দেখে অপু বসে আছে। আমি এগিয়ে গিয়ে বললাম, বলো আপু। সবই তো দূর থেকে দেখলাম আবির। তা অনুর সাথে কি তোমার চক্কর চলছে নাকি? চলছে, হঠাৎ এই প্রশ্ন? না, এমনি মেতুকে ছেড়ে অনুকে নিয়ে পড়লে তাই আর কি। কোন অপু? মিতুকে ছেড়ে মানে? মিতুকে কি আমি ভালোবাসি নাকি যে ওকে ছাড়বো আমি? আর মিতু তোমার বিয়ে করা বউ। সো এমন সেকেন্ড হ্যান্ড আমার কেউ হতে পারে না, বুঝেছো? পরবর্তীতে কথাবার্তা একটু সাবধানে বলবা, ঠিক আছে? আরে আবির, তুমি রাগ করছো কেন? অপু, আমি আর কিছু না বলে বাসায় চলে আসার জন্য বেরিয়ে আসতে দেখি অনু আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি অনুকে দেখেও না দেখার ভান করে পাশ দিয়ে যেতে ও আমাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরলো। সরি আবির, প্লিজ আর এমন করব না আমি। আচ্ছা ঠিক আছে, এখন ছাড়ো, আমায় মানুষ দেখছে সব। অনু আমাকে ছেড়ে দিল। তুমি না পুরাই আনরোম্যান্টিক আবির। আমি আনরোমান্টিকই। তোমার সমস্যা কোনো? সমস্যা কেন হবে? আর শুধু শুধু রাগ করছো কেন? সরি বলেছি তো। আচ্ছা চলো এবার বাসার দিকে যাই। একটা রিক্সাতে অনু আমি উঠলাম। গল্প করতে করতে ওর বাসার সামনে আসলে অনুকে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতে মিতুকে দেখে আব্বু আম্মুর সাথে ডাইনিং রুমে বসে গল্প করছে। মিতুর কোলে আমার ভাগ্নে। আমাকে দেখে মিতু ওর মুখটি নিচে নামিয়ে নিল। আম্মু, মাসুদ ভাইয়া এসেছেন নাকি? বাবা, উনি লাবণ্যের রুমে। ও, তা কখন এসেছেন আম্মু? ওনাদের আসা তো অনেকক্ষণই হলো বাবা। ও, খাওয়া দাওয়া হয়েছে আম্মু? না, হয়নি, সবাই একসাথে খাবো বলে বসে আছি। হঠাৎ আপু আর মাসুদ ভাইয়াকে একসাথে রুম থেকে বের হতে দেখে আমার মনে হলো তার মানে আপু মাসুদ ভাইয়াকে মেনে নিয়েছেন। আমি রুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমিও গিয়ে সবার সাথে খেতে বসলাম। খেয়াল করে দেখি আপু আর মাসুদ ভাইয়া খাওয়া বাদ দিয়ে চোখের ভাষায় কথা বলছে। কি দুলাভাই, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো খেয়ে নিন। আমার কথা শুনে মাসুদ ভাইয়া একটু লজ্জা পেয়ে গিয়ে বললেন, ও হ্যাঁ শালাবাবু। সবার খাওয়া শেষ হয়ে গেল। আমি ভাগ্নেকে নিয়ে মজা করছি, এমন সময় আপু এসে বলল, ভাই, উনি তো আমায় নিতে এসেছেন, আমি যাব কি? আপু অবশ্যই যাবি তুই, কেননা মাসুদ ভাইয়া এখন ওনার সব ভুল বুঝতে পেরেছেন। আচ্ছা ভাই, আমি তাহলে রেডি হই। আপু যা, তুই রেডি হ। আপু রেডি হয়ে গেল। মাসুদ ভাইয়া ও আপু গাড়িতে বসে আছে। মিতুর আসতে দেরি হচ্ছে দেখে আপু আমাকে বলল, দেখ তো ভাই, মিতু কোথায়? আচ্ছা আপু। আমি বাড়ির ভিতরে এসে দেখি মিতু আমার রুমে। আমি দরজায় দাঁড়িয়ে মিতুকে বললাম, মিতু তোমার জন্য সবাই অপেক্ষা করছে, বাইরে চলো। মিতু আমার কথা শুনে আমার দিকে ঘুরে তাকালো। সরি আবির, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি অনেক পাপ করেছি তোমার সাথে। আরে কিসের পাপ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তো। এখন চলো। ভাইয়া ও আপু গাড়িতে বসে আছে। মিতু আমার পাশ দিয়ে বেরিয়ে গিয়ে আবার হঠাৎ থেমে গেল। পিছন ফিরে এসে আমাকে জড়িয়ে ধরলো। আরে আরে মিতু, এসব কি করছো? মিতু ছাড়ো বলছি আমায়। আবির, আমি বাসায় যেতে চাই না, প্লিজ তোমার বুকে আমায় একটু জায়গা দাও। আমি ভুল মানুষের পেছনে ছুটতে ছুটতে এখন বুঝেছি আসলে প্রকৃত ভালোবাসাটা কাকে বলে। আমাকে ক্ষমা করে দিয়ে তোমার আপন করে নাও প্লিজ আবির। ছি মিতু, এসব কি বলছো তুমি? আর আমাকে ছাড়বে কি? সবাই এসে দেখে ফেললে আজকে আবার উল্টাপাল্টা কিছু বুঝে বসবে। ছাড়ো বলছি। মিতু আমাকে ছেড়ে দিয়ে বলল, আবির, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে পাওয়ার জন্য, আমির হক নষ্ট না করার জন্য। ওই দিন অপুকে বিয়ে করে বাসর রাতেও আমাকে স্পর্শ করতে দেইনি। আমার জীবনের শুধু এখন দুইটাই লক্ষ্য, এক তোমার বউ হওয়া আর নয়তো মরে যাওয়া। দেখো মিতু, পাগলামি করো না। মাথা থেকে সব ভূত ঝেড়ে ফেলো। আমি যা বলছি তাই করব। মিতু চোখে জল নিয়ে চলে গেল। আমি ওর পিছন পিছন এসে ওদের বাই জানালাম। ওরা সবাই চলে গেল। আমরা বাসায় ঢুকতেই বাসাটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। এতদিন বাসাটা আনন্দে ভরপুর ছিল। মা ভাগ্নেকে নিয়ে সারাক্ষণ মজা করত। বাসায় কত চিল্লাচিল্লি হতো। আর আর আজকে যেন বাসাটি নীরবতায় রূপ নিল। আমি রুমে চলে গেলাম। মতু আমাকে পাওয়ার জন্য আবার উল্টোপাল্টা কিছু করে বসবে না তো? ও আবার আপুর সংসারে ঝামেলা পাকিয়ে দিবে না তো? এসব ভাবতে ভাবতে আমার খুব টেনশন হতে লাগলো। আমি একটু শুয়ে পড়লাম।
একটু পর অনু ফোন দিল। একটু কথা না বলে আমি অনুকে ফোনটি কেটে দিতে বললাম। অনু ফোন কাটলে আমি ভাবছি মিতর বিষয়টা অনুকে কি বলবো আমি নাকি বলবো না বুঝছি না। একবার ভাবলাম মিতর বিষয়টা অনুকে না বলে ভাইয়াকে বলে দেখি, কিন্তু আবার ভাবলাম আজকে সবেমাত্র আপুকে মাসুদ ভাই ওনার বাসায় নিয়ে গিয়েছেন, এখনই আবার এসব কথা বলা কি ঠিক হবে? না থাক, মাসুদ ভাইয়াকে বলা যাবে না। কি করব কিছুই বুঝছি না। এমন সময় অনু আবার ফোন করলো। অনু বলো। আচ্ছা আবির, তোমার কি কিছু হয়েছে? কই কিছু হবে না তো অনু। আবির প্লিজ বলো আমায়। আরে কি হবে, কিছুই না। মাসুদ ভাই এসেছিলেন, আপুকে নিয়ে গেলেন। তার মানে আপুকে মাসুদ ভাইয়া মেনে নিয়েছে আবির? এত খুশির খবর আবির, মন খারাপ মনে হচ্ছে কেন তাহলে তোমার? আপু চলে গেল। আমার ভাগ্নেটার সাথে কত মজা করতাম, আজকে ও নাই, তাই একটু খারাপ লাগছে আর কি। ও আচ্ছা। অনু, কালকে ফ্রি আছো? চলো না কালকে একটু একসাথে কোথাও ঘুরতে যাই। আচ্ছা ফ্রি আছি। তাহলে কাল তো অফিস ছুটি, সকাল সকাল বার হয়ে যাবেও তাহলে। অনু ঠিক আছে বলল। কিছুক্ষণ কথা বলে ফোনটি রেখে দিলাম। পরের দিন গাড়ি নিয়ে অনুর বাসার সামনে চলে গেলাম। অনুকে নিয়ে চললাম ঘুরতে। একটু ঘোরাঘুরি করার পর এক দোকানের পাশে এক গাছের নিচে বসলাম। দোকানদারকে 2টি চা দিতে বললাম। চা খেতে গেলে অনু বলল, চা পরে খাবে, আগে এগুলো খেয়ে নাও। তার মানে আজকেও তুমি রান্না করে নিয়ে এসেছো অনু? ভয় পেও না তুমি, আজকে তোমাকে খাইয়ে দিতে চাইবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অনুর হাতে রান্না করা খাবারগুলো খেলাম। বেশ ভালো রান্না করেছে অনু, তাই ওকে ধন্যবাদ জানালাম। খাওয়া দাওয়া শেষ। হঠাৎ আপু ফোন দিল। আপু কেমন আছিস? ভালো আছি ভাই, তুই কেমন আছিস? ভালো আপু। ভাগ্নে কি করছে? ভাই আর বলিস না, আসার পর থেকে তোর ভাগ্নের শুধু মামা মামা করছে। কাল আয় একটু বেরিয়ে যা। আচ্ছা আপু, অনু কি নিয়ে আসবো সাথে? আচ্ছা কাল আসিস তাহলে। বলে ফোন রেখে দিলাম। অনু চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, আর কালকে চলো আপুর বাসায় ঘুরে আসি। আচ্ছা। অনুকে নিয়ে গাড়িতে আসছি আর ভাবছি না মিতর বিষয়টা অনুকে বলেই দিই তাহলে। মিতর বিষয়ে অনুকে সব খুলে বললাম। মিতু যে আমার বান্ধবী আমার ভাবতেই অবাক লাগে, আমি ওর বান্ধবী ছিলাম। দেখো অনু, আজকে সব সমস্যা ও ভুলের সমাধান হয়েছে, কিন্তু মিতুর জন্য মনে হয় আবার নতুন করে সমস্যার সৃষ্টি হবে। না আবির, কিছু হবে না। মিতুকে অপুর সাথে মিলিয়ে দিলেই তো কিছু হবে না, সব সমস্যার সমাধান। তুমি ঠিক বলেছ, কিন্তু একবার ভেবে দেখেছো কি আমার এক হাতে আপুর পুনরায় ফিরে পাওয়া সুখের সংসার, আর অন্য হাতে মৃত্যুর ভালোবাসা নামের পাগলামি। একটু এদিক সেদিক হলেই তো আবার আপুর সংসারটা ভেঙে যাবে অনু। তুমি শুধু শুধু টেনশন করছো, এমন কিছুই হবে না আবির। না হলে ভালো হবে অনু। অনুর বাসার সামনে পৌঁছে অনুকে নামিয়ে দিলাম। বাসায় এসে রুমে বসে আছি, হঠাৎ আব্বু আমার রুমে আসলো। আব্বু কিছু বলবা? না মানে তোর আপু তো চলে গেল, এবার তুই বাসায় একজনকে নিয়ে আয়, বাসাটা খালি খালি লাগছে বড়। আব্বু কাকে আনবো বুঝলাম না। তোর মা বলেছিল তুই বিয়ে কর, আর তুই নাকি অনুকে পছন্দ করিস, আমরা কি ওর পরিবারের সাথে কথা বলবো? আব্বুর কথা শুনে আমি কিছুটা লজ্জা পেয়ে গিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। তাহলে বাবা আমরা কালকেই যাই অনুর বাসায়, বিয়ের প্রস্তাব নিয়ে, কি বলিস? আব্বু কালকে নয়, তোমরা বরং 1 সপ্তাহ পরে যাও। আচ্ছা তুই যা বলবি তাই হবে। পরের দিন অফিসে গেলাম। যাওয়ার সময় অনুকে ফোন করে বললাম দুপুর টাইমে আমি অফিস থেকে ডিরেক্ট তোমার বাসার সামনে যাব। ওখান হতে আমরা আপুর বাসায় রওনা দিব, তাই তুমি দুপুরের দিকে রেডি থেকো। আচ্ছা ঠিক আছে। দুপুরের দিকে অফিস হতে রওনা দিলাম। এক চায়ের দোকানের সামনে গিয়ে গাড়ি থামিয়ে চা খাচ্ছি, এমন সময় অপু কোথা থেকে যেন হাজির। অপু কেমন আছো? আছি কোনো রকম, তুমি? ভালো আছি অপু। তা আজকাল একাই থাকো নাকি তোমার বন্ধুরা সব কোথায়? বাদ দেও ওদের কথা, সবাই বিয়ে করে সংসারমুখী হয়ে গিয়েছে। আমি কপাল পুড়া, সব সময় এখন একাই ঘুরি। মামা আর 1 কাপ চা দেন। চলো অপু ভিতরে গিয়ে বসি, বলে অপুর সাথে দোকানের ভিতরে গিয়ে বসলাম। আচ্ছা অপু, মনে কিছু না করলে একটা কথা জিজ্ঞেস করি তোমাকে? আরে কি মনে করব, বলো তুমি কি বলতে চাও। আচ্ছা তুমি কি মিতুকে সত্যি ভালোবাসো অপু? আসলে এক সময় আমি মিতুর দেহ ও সহায় সম্পত্তিকে ভালোবাসতাম,
কিন্তু যেদিন ওকে আমি বিয়ে করেছিলাম ওই দিন সত্যিই আমি ওকে নিজের বউ করে নিতে চেয়েছিলাম লোভ লালসা ছেড়ে নতুন করে জীবনটা শুরু করতে। কিন্তু বাসর রাতে কি থেকে কি হয়ে গেল ওইসব। অপুর চোখে দুফোঁটা জল থেকে বুঝলাম আগের অপু আর এখনকার অপু এক নয়। ও অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। তার মানে অপু তুমি মিতুকে এখন মিস করো আর ভালোবাসো, তাই না অপু? অপু মাথা নাড়িয়ে বলল কিন্তু তাতে আর কি লাভ? মিতুকে আমি হারিয়ে ফেলেছি। অনেকবার ওর সাথে যোগাযোগ করতে চেয়েছি কিন্তু মিতু করেনি। ও শুধু আমায় এখন ঘৃণা করে। দেখো অপু, মনে বিশ্বাস রাখো, তুমি যদি মিতুকে সত্যি এখন ভালোবাসো তাহলে তুমি মিতুকে অবশ্যই ফিরে পাবা। কিন্তু কিভাবে পাবো আবির? সেটা সময় বলে দিবে। আমার ফোনটা হঠাৎ বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখে অনু ফোন করেছে। 1 মিনিট অপু। অনু বলো। এই কখন যাবা আবির? আমি সেই কখন থেকে বার হয়ে বসে আছি। আচ্ছা আমি আসছি, একটু অপেক্ষা করো। ফোন কেটে দিয়ে দোকানের ভিতরে গেলাম। আচ্ছা অপু, আজ চলি তাহলে, অন্য একদিন আবার কথা হবে। আমি চায়ের বিল দিতে গেলে অপু আমাকে বিল না দিতে দিয়ে ও বিল পে করে দিল। আমি গাড়ি নিয়ে এসে মিতুর বাসার সামনে গাড়ি থামিয়ে অনুকে ফোন দিলাম। আসছি, একটু দাঁড়াও। 2 মিনিট পর অনু বাসা থেকে বের হয়ে আসলো। ও বার হতেই আমি হাঁ করে তাকিয়ে রইলাম। বাহ, বেশ ভালো লাগে তো অনুকে শাড়িতে। শাড়ি পরে অনু দেখি পিঁপড়ার মতো আস্তে আস্তে হেঁটে আসছে। ওর হাঁটা দেখে আমি হা হা করে হেসে দিলাম। আমার হাসি দেখে অনু গাড়ির কাছে এসে জানালা দিয়ে বলল, এই শোনো, একদম হাসবে না বলে দিলাম। প্রথমবার শাড়ি পরেছি। আচ্ছা ওঠো। অনু শাড়িতে তোমাকে বেশ সুন্দর লাগছে। তাই নাকি? ধন্যবাদ মিস্টার। মনে হচ্ছে কি জানো অনু, মনে হচ্ছে তুমি বিয়ে করা কার জন্য বউ। আর বউ মানে? তোমার বউ আমি, তোমার ফিউচার বউ আমি। অনু আসার সময় এক দোকানে অপুর সাথে দেখা হয়েছিল। ও আচ্ছা। অনু, অপু তো অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। অপু এখন মন থেকে মিতুকে ভালোবাসে। ও তাহলে তো ভালোই হবে। মিতুর সাথে অপুকে আমরা মিল করে দিব। কিন্তু মিতুকে রাজি করাতে পারবো কি আমরা অনু? অবশ্যই পারবো আবির। আচ্ছা। আবির শোনো না, একটা কথা। বলো অনু। আবির, তুমি আমাকে কবে তোমার বউ করে নিবা? খুব শীঘ্রই তোমাকে বউ করে নিব আমি। আব্বু আজকে সকালে তোমার আমার বিয়ের বিষয়ে কথা বলছিল। আগামী সপ্তাহে আমার পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাসায় যাবে। কি বলো আবির, সত্যি? সত্যি। বাবু। আমি কিছু বুঝে ওঠার আগেই অনু আমাকে পুরো 10 সেকেন্ডের একটা চুমু আমার গালে বসিয়ে দিল। অনুকে আমি এক ঝাঁকি দিয়ে বললাম, এসব কি অনু? দেখ, তুমি একদম আনরোম্যান্টিক আবির। আমার হবু বরকে আমি চুমু দিয়েছি, তাতে কি হয়েছে? দেখো অনু, বিয়ের আগে এসব রোমান্টিকতার নামে লুচ্চামি করা হারাম। আমি চাই না বিয়ের আগে তোমাকে স্পর্শ করে দেখতে, রোমান্টিকতার নামে এমন নষ্টামি করতে। আর তুমি সবসময় আমাকে আনরোমান্টিক বলো, তাই না? আগে বউ হোক, তারপর বুঝবে আমি রোমান্টিক নাকি আনরোমান্টিক। সারাদিন শাড়ির আঁচল টানবো। ও আচ্ছা, তাই? আমিও দেখবো তাহলে। আপুর বাসায় পৌঁছে গেলাম। গেট দিয়ে দুটো হর্ন দিতেই দারোয়ান গেট খুলে দিল। আমি গাড়ির জানালা দিয়ে মাথা বার করে বললাম, কেমন আছেন চাচা? ভালো। তুমি কেমন আছো বলতে গিয়ে চাচার মুখে কথাটি আটকে গেল। কেননা আমাকে এইভাবে দেখে হয়তো উনি অবাক হয়ে গিয়েছেন। গাড়ি থেকে নামতে আপু ভাগ্নেকে কোলে নিয়ে বেরিয়ে আসলো। আমার গুলুমুলু ভাগ্নেটা কেমন আছে বলে ভাগ্নেকে কোলে নিলাম। অনুর সাথে আপু গল্প করতে করতে আমার পিছনে আসছে আর আমি ভাগ্নেকে কোলে নিয়ে আগে বাসায় ঢুকলাম। আমাকে দেখে মিতু অনেক খুশি হলো, কিন্তু ওর খুশি ভরা মুখটা নিমেষেই কালো হয়ে গেল আপুর সাথে অনুকে দেখে। মিতু হয়তো ভেবেছে আমি আর অনু মনে হয় বিয়ে করে ফেলেছি। মিতুকে নাস্তার ব্যবস্থা করার জন্য আপু ইশারা করলো, কিন্তু মিতু আপুর কথা না শুনে দাঁড়িয়ে রইল। তাই আপু আমাদের বসতে দিয়ে নাস্তার ব্যবস্থা করতে চলে গেলেন। আমিও অনু বসলাম। মিতুকে অনু বসতে বলল, কিন্তু মিতু অনুকে ডেকে নিয়ে একটু সাইডে গেল। একটু পর অনু আসলে আমি জানতে চাইলাম মিতু ওকে কি বলল। অনু একটু মুচকি হাসি দিয়ে বলল, মিতু ভেবেছে তোমার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, তাই আমাকে ডেকে বলল যে আমরা কবে বিয়ে করেছি। ও তা তুমি কি বললে অনু? আমি বলেছি বিয়ে করিনি, তবে খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করব। ও শোনো অনু, মিতু হয়তো আমার কথা নাও বিশ্বাস করতে পারে, তাই তুমি মিতুকে সব খুলে বলবা।
তোমার আমার ভালোবাসার কথা বলবা। আশা করি ও একজন মেয়ে হয়ে তোমার সব কথাও বুঝবে। আর অপুর বিষয়টাও মিতুকে বলবা। আবির, সব বলবো আমি আজকেই মিতুকে সব বললে কেমন হয় আবির? আজকেই তো বলতে হবে, কেননা আমরা তো সন্ধ্যার দিকে বাসায় চলে যাব। আবির, আমার মনে হয় তোমার আপুকেও আমাদের সব জানানো উচিত। অনু, আপু নাস্তা নিয়ে আসলে আমি আপুকে সব বলবো, আর তুমি নাস্তা শেষ হলে মিতুকে বলবা। আচ্ছা আবির। একটু পর আপু নাস্তা নিয়ে আসলো। আমি নাস্তা খেতে খেতে আপুকে সব কথা খুলে বললাম। আপু সব কথা শুনে আপু বলল, ভাই মিতুর সব মেনে নিলেও তো দুলাভাইকে আবার অপুকে মেনে নেবেন অপু আর মিতুর সম্পর্কটাকে আবার? আপু আমি কিছু জানি না, দুলাভাইকে কিভাবে রাজি করাবি সেটা তোর দায়িত্ব। আচ্ছা ভাই, তো দুলাভাই বাসায় ফিরলে আমি সব কথা খুলে বলবো। নাস্তা খাওয়া শেষ হয়ে গেলে আপু একটু গল্প করে রান্না করতে চলে গেল। আমি ভাগ্নেকে কোলে নিয়ে অনুকে বললাম, অনু এখন যাও, মিতুর রুমে গিয়ে সব কথা ওকে বলো। আমার কথা মতো অনু মিতুর রুমে চলে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম, একবার যদি মিতু রাজি হয়ে যেত তাহলে অনেক খুশি হতাম। প্রায় 1 ঘন্টা পর অনু মিতুর রুম থেকে বের হলো। মিতু কি বললো অনু? ও কি রাজি হয়েছে অনু? আবির, মিতু তোমাকে ওর রুমে ডাকলো। ও আচ্ছা। ভাগ্নেকে অনুর কাছে দিয়ে আমি মিতুর রুমে গেলাম। করে গলা ঝাড়া দিতে মিতু আমার দিকে তাকালো। মিতু, আমাকে ডেকেছো তুমি? দেখেছি আবির। দেখো আবির, একবার আমার ভাইয়ার সংসার ভেঙে আমি যে পাপ করেছি তার সাজা আমি ঠিকই পেয়েছি। এখন আবার আমি তোমার আর অনুর মাঝে কাটা হয়ে দাঁড়াতে চাই না। তোমাকে ভালোবেসে হয়তো আমি তোমাকে নিজের করে পেলাম না, তবে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে নিয়ে সুখে থাকো, আমি এটাই চাই। ও ধন্যবাদ মিতু। কিন্তু আবির, যে মানুষটা আমাকে একটুও ভালোবাসে না তার সাথে আমি কিভাবে সংসার করব বলতে পারো তুমি? আগের অপু আর এখনকার অপু এক নয় মিতু। অপু এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। অপু সত্যি তোমাকে এখন মন থেকে চাই। বিশ্বাস না করলে তুমি একবার অপুর সাথে যোগাযোগ করে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি অপুর সাথে কথা বলে দেখবো তাহলে। ধন্যবাদ মিতু। এখন তাহলে চলো বাইরে যাওয়া যাক, 3 জন একটু গল্প করি। আচ্ছা চলো। আমরা গল্প করছি, কিন্তু আমার মনে একটা আশঙ্কা রয়েছে। মাসুদ ভাইয়া আবার যদি অপুকে মেনে না নেন তাহলে কি হবে? একটু পর আপু এসে বলল রান্না শেষ, খাবে চলো সবাই। খাওয়া দাওয়া শেষ করলাম। আপু অনেকবার থাকার জন্য বললেও আমি আর অনু না থেকে চলে আসলাম। আসার সময় আপুকে মাসুদ ভাইয়ার কাছে সব কথাগুলো বলার জন্য আবার মনে করিয়ে দিলাম। অনুকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। আজ সারা রাত আমার ঠিকমতো ঘুম আসলো না, শুধু একটাই টেনশন, মাসুদ ভাইয়া মানবেন তো? সকালের দিকে মাসুদ ভাইয়া ফোন দিলেন। ভাইয়া কেমন আছেন? ভালো। তা আবির, তোমার আপু বলল অপু নাকি এখন ভালো হয়ে গিয়েছে, মিতুকে নাকি আবারও বউ করে নিতে চায়। ভাইয়া, আমি অপুর সাথে কথা বলেছি। অপু এখন সত্যি ভালো হয়ে গিয়েছে। আপনি চাইলে ওর সাথে কথা বলে দেখতে পারেন। আচ্ছা আবির। উনি ফোনটা কেটে দিলেন। আমি অনেক খুশি হয়ে গেলাম, কেননা মাসুদ ভাইয়া নিশ্চিত রাজি হয়ে যাবে। 2 দিন পর ফোন করে জানালো ভাই সব ঠিকঠাক হয়ে গিয়েছে। বাবা, আমরা এখন তাহলে অনুর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাই। আমি কিছুটা লজ্জা পেয়ে গিয়ে মাথা নাড়িয়ে জানালাম। রুমে এসে অনুকে আবার ফোন দিতে যাব, কি এক রং নাম্বার হতে ফোন আসলো। হ্যালো, কে? আমি অপু আবির। তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার জানা নেই আবির। তোমার জন্য আবার আমি মিতুকে ফিরে পেলাম। আজকে আসো, আমার বাবা মা যাচ্ছে মিতুকে নিয়ে আসতে। ও ভালো। অপু, আমি যেতে পারছি না। আর ধন্যবাদ দিয়ে ছোট করো না। আচ্ছা আবির। অপুর সাথে কথা বলা হয়ে গেলে এবার আবার অনুকে ফোন দিলাম। অনু, বিয়ের প্রস্তাব নিয়ে কালকে আব্বু আম্মু তোমাদের বাসায় যাবেন। কি বলো সত্যি আবির? অনু, আর তোমার আব্বুর ফোন নাম্বারটা দাও, আমি ওনাকে ফোন করে জানিয়ে দিই। আবির, ফোন করতে হবে না, আমি আব্বুকে তোমার আমার বিষয়ে সব বলে দিয়েছি, উনি রাজি আছেন। কি বলো তুমি এসব? সত্যি। আর শোনো, আব্বু বাসায় ফিরলে ওনাকে বলবো যে তোমরা কালকে আমাকে দেখতে আসবা। অনু, তুমি মেয়ে হয়ে তোমার আব্বুকে এইসব কথা বলবা? ওই হাসছো কেন? আব্বু আমার বেস্ট ফ্রেন্ড, তাই ওনার কাছে আমি কিছু লুকাই না, বুঝেছো? ও আচ্ছা, ভালো তো। এই আনরোমান্টিকটাই আমার বর হবে। আনরোমান্টিক কি রোমান্টিক? দাও বিয়েটা হোক খালি, তারপর বুঝিয়ে দিব। একটু কথা বলে ফোনটা রেখে দিলাম। বাসরাতে ঢুকে দেখে অনু লাল বেনারসি পরে মুখটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে অনুর ঘোমটাটা সরালাম। মহারানী, এত লজ্জা কিসের? হ্যাঁ, এতদিন তো ভালোই আমাকে আনরোমান্টিক বলে চিল্লাইতা। চলো আজ বুঝিয়ে দেই আমি আনরোমান্টিক নাকি রোমান্টিক। আচ্ছা, আমিও দেখবো তোমার বাহাদুরি।
অনু আমি নতুন জীবনে পা দিয়ে দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি অনু আয়নার সামনে চুল বাঁধছে। অনুকে এলোমেলো চুলে দেখে আমি গিয়ে পিছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। এই কি করছো তুমি? ছাড়ো। কেন ছাড়বো? বলে অনুকে কোলে তুলে দিয়ে ওকে একটা চুমু দিয়ে বেডে শুয়ে দিলাম। ওই এখনই আবার? মহারানী, আমি আনরোমান্টিক তাই না? রাতে তো বুঝিয়েছি, এখন আবার একটু বুঝাই দিই কেমন? আচ্ছা বাবু। কি আজ আবার বাপু বলে ডাকলে? অনুকে হাত তুলে চড় মারতে যাব কি ও ওর মুখটি ভয় লুকিয়ে নিল। আমি চড় না মেরে ওর কপালে একটা চুমু এঁকে দিলাম।